হচ্ছে, আর 1 মিনিট পর শো করে দেবো। নাজমুল ভাই। আচ্ছা, আমরা কি স্টার্ট করব? হ্যাঁ ভাই, শো করতে পারেন। ওকে। আমরা কি সবাই রেডি তাইলে ক্লাসের জন্য? রেডি, হ্যাঁ শুরু যদি করতে হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। প্রথমেই আপনাদের সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে নাজমুল হোসেন, আমি বাংলাদেশ গ্রিন এনভায়রনমেন্টাল সেন্টারের ফাউন্ডার। আমাদের চেনা পরিচিত আই থিঙ্ক অনেকেই আছেন গ্রুপে। আর আস্তে আস্তে আমরা সবাই পরিচিত হব। এবং আমরা আসলে যেটা এবং স্পেশালি শুভ ভাইকে থ্যাংক ইউ যে একটা সুন্দর আপনাদের সাথে একটা বসার সুযোগ হয়েছে আমাদের। সো আমরা চেষ্টা করবো যে বাংলাদেশের ড্রোন আইন থেকে শুরু করে আমরা ড্রোন সার্ভের বেসিক থেকে শুরু করে যত কিছু জানা যায়, ওকে। এবং সেকেন্ড থিংস হচ্ছে যে আমরা আসলে যখন সার্ভে করব কোন সফটওয়্যার লাগবে এবং ইন্টারন্যাশনাল কোন ধরনের পাইলটের লাইসেন্স পাওয়া যায়, মিশন প্ল্যানিং কি, ফ্লাইট প্ল্যানিং কি, ওকে। তারপর আমরা শিখবো হচ্ছে আমাদের যে ইমেজের স্পার্শাল রেজুলেশনের ব্যাপারটা থাকে, এই রেজুলেশন গুলো আসলে কিসের উপর ডিপেন্ড করে। তো আমরা এই বিষয়গুলো ওভারঅল যত ভালোভাবে শেখা যায়, এবং আমরা ড্রোন সার্ভে করতে গেলে কি ধরনের সফটওয়্যার লাগে, ড্রোন ফ্লাইং করতে গেলে কি ধরনের সফটওয়্যার লাগে, আমরা ওভারঅল বিষয়গুলো একটু জেনে আসবো, ঠিক আছে। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যত কোশ্চিন করতে পারেন আমার আটকানোর জন্য, আমি মানে আপনারা যখন আমাকে কোশ্চিন করবেন তখন আমার যেটা জানা থাকবে না আমি শিখতে পারবো, হ্যাঁ। সো এটা একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম আই থিঙ্ক, হ্যাঁ। সো আমরা যেটা করব, আমরা নলেজটা শেয়ার করব, ওকে। আমি যেটা জানবো না হয়তো আপনাদের কাছে জানবো, আপনারা যেটা জানবেন না আমি আপনাদেরকে শেয়ার করবো, জাস্ট এতটুকুই, ঠিক আছে। ওকে। আমরা তাহলে কি সবাই সবাই রেডি না? হ্যাঁ ভাই, সবাই আসছে, সবাই রেডি, শো করতে পারি আমরা। ওকে। আহ তাহলে আমাদের প্রথমে জেনে আসা দরকার আসলে ড্রোনটা কি। আমাদের কারো কি আইডিয়া আছে যে আসলে ড্রোনটা কি? কেউ কি বলতে পারবেন আসলে ড্রোনটা কি বেসিক্যালি? কারো কোনো আইডিয়া? ড্রোন হচ্ছে একটা এরিয়াল ভেহিকেল, যেটা সাহায্যে মানে ক্যামেরা মাউন্টেড থাকে সাধারণত এখন। তো যেটা সাহায্যে হাই রেজলিউশন ইমেজ ক্যাপচার করা যায় উপর থেকে, এরিয়াল ভিউ। ওকে। আর কারো কোনো আইডিয়া? আর কারো কোনো আইডিয়া আছে কিনা যে আসলে ড্রোনটা কি? মানে ভাইয়া যেটা বলেছে ওটা কি রাইট বলেছে নাকি রং বলেছে? আপনারা কেউ কি বিট করতে চান যে না উনি আসলে রং বলেছে এরকম কিছু? আর কারো কোনো আইডিয়া? ভাই আমাদের ক্লাসগুলো তো ওপেন ডিসকাশন, হ্যাঁ। সো ভয় পাওয়ার কিছু নাই, মানে আমরা ভুল জানি শুদ্ধ জানি, ওই যে যেটা বললাম যে নলেজ শেয়ারিং জাস্ট, হ্যাঁ। আহ, আচ্ছা। প্লিজ প্লিজ। হ্যাঁ ভাই, বলেন। ভাইয়া, ড্রোনটা হচ্ছে এমন একটা মাধ্যম, মানে প্রযুক্তি যার সাহায্যে আমরা সার্ভে কাজ এবং বিভিন্ন ধরনের কি বলে ভিডিও এবং কালেক্ট করতে পারি, যেটা বলে তথ্য কালেক্ট করতে পারি আমরা। সেটার মাধ্যম হলো ড্রোন। ওকে। আধুনিক মাধ্যম, যা আগে কবুতরের মাধ্যমে করা হইতো। আমরা কি কবুতরের মাধ্যমে করতাম আগে, দেখছেন ভাইয়া? তথ্য আদান প্রদান করতাম আর কি, এটার একটা মাধ্যম ড্রোন। আসলে আমি তো আগে আমি একটু ক্যামেরা অন করলাম, নাহলে আসলে সবার সাথে ওই কমিউনিকেশনটা হয় না, হ্যাঁ। আপনারা চাইলে আপনাদের ক্যামেরা অন করতে পারেন, তাহলে আমাদের চেনা পরিচয় একটা ব্যাপার থাকবে, আপুদের দরকার নাই, ওকে। সো যেটা হতে পারে কি, আপনি কি শিওর যে কবুতরের মাধ্যমে আগের যুগে হইতো? হ্যাঁ শিওর, মেক শিওর কবুতরের মধ্যে আগে যোগাযোগ হইতো। রিয়েলি শিওর? হ্যাঁ শিওর। বাকিরা কি শিওর ভাইয়ের সাথে একমত সবাই? যোগাযোগ হইতো। ভাই তাইলে তো হচ্ছে, আমি তো শুনেছিলাম যে আগের যুগে আমরা বেসিক্যালি ওই যে বেলুনে আমাদের সেন্সর ক্যামেরা অ্যাড করে আমরা ফিল্ডে দিতাম। কবুতরটা আসলে তো চিঠি প্রেমপত্র পাঠাইতো, রাইট? ও আচ্ছা, ওইটাও তো একটা তথ্য। আচ্ছা, ওটা থেকে আমরা তথ্য পেতাম নাকি তথ্য শেয়ার করতাম, কোনটা? শেয়ারিং প্ল্যাটফর্ম হইতে পারে, সঠিক মানে বুঝাই বলতে পারি না, কিন্তু যেটা মনে হয় সেটা বলে দিতে।
আচ্ছা আচ্ছা, মানে আপনি কি ব্যাক পাইতেন যে কবুতরের পিছনে লেটার ঝুলাই দিয়ে আপনার পছন্দের মানুষকে পাঠাইতেন, সে কি আবার ব্যাক করতো এটা কবুতরটা? মানে ব্যাপারটা এরকম না ভাই তাইলে, যে আমরা তো আদান প্রদান করছি, রাইট? হুম হুম। ওকে, আর কারো কোনো আইডিয়া? কার কোনো আইডিয়া? আবু সাইদ আল ইমরান ভাইয়া কোনো আইডিয়া? ভুল বলেন, সমস্যা নাই, পৃথিবীর ভুল বলতে কিচ্ছু নাই আমার জানা মতে। হ্যাঁ, এখানে ওনারা তো অনেক কিছু বললোই, তো আমি এর সাথে বলবো যে ড্রোনকে বর্তমানে অনেকভাবে এখন ইউজও করা হচ্ছে। এই যেমন রিমোট সেন্সিং এর কাজে, তারপরে অনেক জায়গায় দেখতেছি যে ড্রোন দিয়ে মাছের পুকুরের খাবার দিচ্ছে। যাক, আমরা প্রেমপত্র থেকে মাছের খামার পর্যন্ত আসতে পারছি, রাইট? আমার কথা কি শোনা যায়? হ্যাঁ ভাই শুনতে জি পাচ্ছি, জি, বলেন। সমস্যা আছে। আমি বলেছিলাম যে আমরা প্রেমপত্র থেকে মাছের খামার পর্যন্ত আসছি, রাইট? এরপর হ্যাঁ, কতদূর যেতে পারি আমরা আসলে? বলা যাবে অ্যাপ্লিকেশন না, আমি জাস্ট সংজ্ঞাটা বলছিলাম যে না, আমরা আমরা- আমরা অন্যভাবে বলিনি ভাই, জাস্ট মজা করছি, হ্যাঁ ভাইয়া। ওকে, দেখেন, আমাদের ড্রোনের কি বলেছে, ড্রোন আনমেন ভেহিকল, মানে ভেহিকল, রাইট? যেটা হিউম্যান কি করবে, ওর উপর বসে থেকে ও আসলে চালাবে না, রাইট? ও কি করবে, রিমোটলি কন্ট্রোল করবে। মানে কি, আমরা এখানে বলেছে যে আমরা রিমোটলি কন্ট্রোল করতে পারি, অথবা কি বলেছে, অটোনোমাসলি ইউজিং সফটওয়্যার, রাইট? অথবা সফটওয়্যার দিয়ে আমরা ফ্লাইট প্ল্যানিং করতে পারি। তাহলে কবুতরটা কি আমাদের ড্রোন হলো ভাইয়া? ওকে, দেখেন, আমরা আসলে ড্রোন বর্তমান সিচুয়েশনে অনেকগুলো কাজেই ব্যবহার করে থাকি। একটা হচ্ছে কি, সার্ভিলেন্স ওয়ার্কটা করি, ডেলিভারি ক্ষেত্রে করি, ম্যাপিং এবং সার্ভেইং ক্ষেত্রে করি, যেটা আমাদের বাংলাদেশে হয়, রাইট ভাইয়া? আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে। এবং এগ্রিকালচার প্র্যাকটিসটা হচ্ছে কোথায় বলেন তো? কেউ কোনো জানেন এগ্রিকালচার পার্টটা আসলে কোথায় হচ্ছে আমাদের ড্রোনটা দিয়ে? এগ্রিকালচারের ক্ষেত্রে আমি যদি বলি যে আপনার ডিজিজ আইডেন্টিফিকেশন এক, তারপরে হচ্ছে আপনার কিছু কিছু ড্রোন আছে যেগুলোতে মানে ওয়েট ক্যারি করা যায়, তো সেগুলো দিয়ে অনেক ধরনের পেস্টিসাইড, তারপরে হচ্ছে কি বলে মাঝে মধ্যে সার, কিছু ওষুধ, এগুলো হচ্ছে প্ল্যানিং ওয়েতে মানে ডিস্ট্রিবিউট করা যায় ড্রোনের সাহায্যে। এগ্রিকালচারের ক্ষেত্রে এতটুকু। আচ্ছা, এগ্রিকালচার ক্ষেত্রে আপনি আহ, এটা তো হচ্ছে সার বিষ ওয়াটারের ক্ষেত্রে বললাম, তাই তো? অন্য কোনো অ্যানালাইসিসের ক্ষেত্রে করা যায় মনে হয় আপনার? জমি পরিমাপ। ভাই বলছে জমি পড়ে এগ্রিকালচার ক্ষেত্রে ভাইয়া, আমরা ল্যান্ড মেজারমেন্টের ক্ষেত্রে না। ও, দেখেন আমরা, হ্যাঁ বলেন প্লিজ বলেন। আমরা সবাই নলেজ শেয়ার করি এখানে, আমরা ধরেন একটা ডিবেট করছি, অবস্থা হ্যাঁ? যে আমরা বিভিন্ন একটা ফসল আমরা ড্রোন লাগাইছি, সেটা বিভিন্ন সময়ে একটা সময় পর পর যদি আমরা ড্রোন দিয়ে ছবি তুলে রাখি, তো ওটার যে আস্তে আস্তে গ্রোয়িং ফেজটা, ওটার ডাটা আমরা কালেক্ট করতে পারবো। ওকে, পারফেক্ট। আচ্ছা, আমি একটা ইমেজ শেয়ার করি আপনাদের সাথে। ভাই আমরা, আমার কথা হচ্ছে কি, ড্রোন রিলেটেড আপনাদের যত প্রবলেম, হ্যাঁ, সবগুলো আমরা আসলে সলভ করব, যত কোশ্চিন থাকে, ঠিক আছে? আমি একটা ইমেজ শেয়ার করছি আপনাদের সাথে, একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের একটা ড্রোন ইমেজ, রাইট ভাইয়া? এখন আমাকে বলেন, আমার এই জায়গায় কতটুকু এরিয়াতে আমাদের সবুজ যে গাছপালাগুলো রয়েছে অথবা সবুজ এগ্রিকালচার ফিল্ড প্রোডাকশন হচ্ছে, আমরা কি বের করতে পারবো এখান থেকে? সুযোগ আছে এই ইমেজটা থেকে? এই ইমেজটা অ্যাকচুয়ালি পারা যাবে যদি আমরা এটা জিও রেফারেন্স করি বা করতে পারি, করতে পারি আর কি। জিও ওকে ভাইয়া, দেখেন আমাদের কোশ্চেনটা ছিল যে আমাদের এই পার্টটাতে কতটুকু এরিয়াতে আমাদের এগ্রিকালচার প্রোডাকশন হচ্ছে এবং কতটুকু এরিয়াতে গাছপালা আছে, বুঝতে পেরেছেন? দেখেন আমার এই জায়গায় কোনো গাছপালা আছে? মানে কি, আমাদের এই লোকেশন গুলোতে আমরা ভেজিটেশনটা অথবা এগ্রিকালচার ল্যান্ডটাকে মনিটরিং করতে পারছি, হ্যাঁ? আপনারা কি দেখেছেন যে একটা ধানের জমিতে, দেখেন আমরা যখন একটা ধান চাষ করি অথবা
ক্রপ প্রোডাকশনে যায় তখন কি সব জায়গার এরকম একই রকম হেলদি থাকে, এরকম সবুজ থাকে সব জায়গায়? কোথাও কম বেশি হয় না, দেখতে পাচ্ছেন কোথাও কম বেশি হেলদি না? জি এখানে একটু ইয়েলো কালার, এখানে একটু বেশি গ্রিন, এখানে একটু সাদা, এখানে নাই। তো এগুলোকে আমরা কি বলি বলেন তো? এনডিভিএ নাম শুনেছেন? নর্মালাইজ ডিফারেন্ট ভেজিটেশন ইন্ডেক্স, এটা নাম শুনেছেন আপনারা? দেখেন, আমরা যখন একটা ড্রোন দিয়ে ইমেজটাকে ক্যাপচার করে অ্যানালাইসিস করব তখন কিন্তু আমরা বলে দিতেই পারি যে আমার এই পোর্শনটাতে দেখেন মরে গেছে, ইয়েলো কালার, মানে কি এই জায়গার হেলদি নাই আমার গাছপালাগুলো, রাইট? এই পার্টটাতে। তার মানে আপনি ডিসিশন কি নেবেন বলেন তো? আমরা ডিসিশন যেটা নিব তখন সেটা হচ্ছে না আমার এই জায়গায় পানি স্বল্পতা দেখা দিয়েছে অথবা পোকা লেগেছে, রাইট ভাইয়া? ঠিক। সো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই কাজগুলো খুবই হয়। আমরা যে মাল্টি স্পেকট্রাল ড্রোন নাম শুনেছি, রাইট? যেগুলোর 11টা ব্র্যান্ড থাকে, 7টা ব্র্যান্ড থাকে, ওকে। তো আমাদের ড্রোনের এগ্রিকালচার ফিল্ডে কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে, ওকে। সো এটা একটা রিভার, আমরা যারা ল্যান্ড সার্ভে করে থাকি ডিজিটাইজিং করি, দেখেছেন ডিজিটাইজিং করার সময় হাই রেজুলেশনের ইমেজ এনে এই পার্টগুলো থেকে বিল্ডিং কতটুকু এরিয়া কভার করেছে আমরা কি বের করতে পারবো না এই পাঁচগুলো থেকে? এই যে সো আমরা কিন্তু ড্রোনের পারপাসটা অনেক সোজা হয়ে গেছে। দেখেন তারপর কি আমাদের যে ইলেকট্রিসিটি পোল গুলো কোথায় কোথায় আছে আমরা বের করতে পারবো না এখান থেকে ভাইয়া? এই যে ওকে। সো আমরা ড্রোন কিন্তু বেসিক্যালি এই পারপাস গুলোতে ইউজ করে থাকবো, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা কি ড্রোন গুলো সব জায়গায় ইউজ করতে পারবো, অথবা আমরা কোন ড্রোন গুলো ইউজ করব, কোন ক্ষেত্রে কোন ড্রোন গুলো দরকার, সার্ভের জন্য কোন ড্রোন গুলো দরকার, এই বিষয়গুলো আমাদের সবারই জানা উচিত, রাইট? জি। তো চলেন আমরা আসলে একটু জেনেই আসি। আমরা এগ্রিকালচার পার্টটা দেখে এসেছি, ম্যাপিং এবং সার্ভেলেন্স। সার্ভেলেন্সটা কোনটা? সার্ভেলেন্স হচ্ছে আমরা যে দেখেন ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে, বিশাল বিশাল বোমা ধরন লাগায়া ইউক্রেন ধ্বংস করে দিতেছে, রাইট? ওই জায়গাগুলোতে কি করি আমরা? সার্ভেলেন্স ড্রোন ইউজ করি নাকি? সার্ভেলেন্সটা ইউজ করি, সার্ভেটা আমরা ল্যান্ডের ক্ষেত্রে ইউজ করি, ওকে। এগ্রিকালচার মনিটরিং দেখে আসলাম। এবং ইমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে কি করি? কোথাও ডিজাস্টার যদি হয়, আগুন যদি লাগে, তখন আমরা কি করি? আমরা সেক্ষেত্রেও কিন্তু ড্রোন ইউজ করি, ওকে। হ্যাঁ। এখন কথা হচ্ছে একটা ড্রোনের বেসিক কম্পোনেন্ট কি আমরা কি জানি সবাই? কি কি থাকতে পারে একটা ড্রোনের? প্রপেলার থাকবে, ব্যাটারি থাকবে তার মধ্যে, তারপরে ক্যামেরা থাকবে, তার কিছু সেন্সর থাকবে। আর যদি ব্রডওয়েতে দেখি তাহলে হচ্ছে ড্রোন থাকবে, এটার একটা কন্ট্রোলার থাকবে। ওকে, এখন আমাকে বলেন ইমেজটা দেখে কার কি মনে হচ্ছে? ইমেজটা দেখে, দ্বিতীয়টা দেখে তো মনে হচ্ছে এআই জেনারেটেড। আর আরেকটা বলতেছে হ্যাঁ পেলোড নিতে পারে এরকম একটা বড়, আর একটা হচ্ছে ছোট যেটা আনম্যান্ড। আচ্ছা, এখানে আসলে ড্রোন পাইলট কোনটা কেউ বলতে পারবেন? ওই যে যার কাছে প্রথমটা প্রথমটা। হ্যাঁ। আপনারা কি শিওর যে প্রথমটা ড্রোন পাইলট? জি ভাইয়া, এখন তো গায়ে লেখা আছে, হ্যাঁ প্রথম গায়ে লেখা আছে। আমার কথা হচ্ছে আপনাদেরকে শিওর হতে হবে যে আসলে ড্রোন পাইলট কোনটা। এটা কি ড্রোন পাইলট, এটা নাকি এটা? ভাইয়া যিনি ড্রোন অপারেট করে উনিই ড্রোন পাইলট, সেটা হতে পারে ল্যান্ড থেকে, হতে পারে ওইখানে বসেই। আচ্ছা দেখেন আমাদের এখনকার সিচুয়েশনে আমরা এরকম পাইলটের ব্যবস্থাপনা, তাই তো? এই ফার্স্ট ওয়ান, রাইট? আমরা কি করি বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করি। আদৌ কি অন্য দেশে কি রিমোট দিয়ে করে, নাকি আমাদের এই মানুষ ট্রান্সফারের জন্য বা মানুষের চলাচলের জন্য এরকম সিস্টেম আছে কিনা? থাকতে পারে, কিন্তু সেগুলো ড্রোন হবে না, সেগুলোর নাম আলাদা হয়ে যাবে। আপনারা কি রিসেন্ট দেখেছেন যে মানুষ ক্যারি করা ড্রোন বের হয়েছে চায়নাতে? খাবার ডেলিভারির জন্য দেখছিলাম, মানুষেরটা দেখি নাই। আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে। চায়নাতে কিন্তু রিসেন্টলি হিউম্যান ক্যারি করার জন্য ড্রোন বের হয়েছে, ওকে ভাই? আচ্ছা, এটার একটা মডেল আছে সেলফ ফ্লাইং, এটা রিসেন্টলি আসছে, আমি দেখাচ্ছি। সো আমরা এখন পর্যন্ত ওই টেকনোলজি যেতে পারিনি, রাইট?
কিন্তু অন্যান্য দেশে এই টেকনোলজি গুলো চলে গেছে। দেখেন এই যে একটা বোঝা গেছে ভাইয়া? বুঝে গেছে। তার মানে কি আমরা আছি এই এরিয়াতে, বোঝা গেছে? কিন্তু আমরা হ্যাঁ। এখন এখানে যেতে পারি নাই, হয়তো আস্তে আস্তে আমরা যাব না, যখন আমাদের দেশ যদি আরো বেশি ডেভেলপ হয় সেক্ষেত্রে আমরা যেতেই পারি, রাইট? ওকে, তো এগুলো হচ্ছে বেসিক জিনিস। এখন কথা হচ্ছে যে আমরা ড্রোন সম্পর্কে, মানে আমাদের ক্লাসটা তো বড় হবে না, আমাদের সবগুলো বিষয় তো আপনাদেরকে ক্লিয়ার করতে হবে, রাইট? তো আমরা এই জন্য একটু স্কিপ দিয়ে দিয়ে আমরা যাব। আমরা ড্রোনটা সম্পর্কে আইডিয়া নিয়ে এসেছি। এখন কথা হচ্ছে একটা ড্রোনের বেসিক্যালি কোন কোন জিনিস থাকতে পারে। এত ড্রোন বলে লাফালাফি করছে, আসলে ড্রোনের বেসিক পার্ট গুলো কি? কারো কোনো আইডিয়া কি থাকতে পারে? প্রপেলার, সেন্সর। ওকে, প্রপেলার থাকতে পারে। সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সর, ক্যামেরা হইতে পারে বা আদার কোনো সেন্সর যেমন আইআর সেন্সর থাকতে পারে। ওকে ভাই, একটা ড্রোনের বেসিক্যালি অনেকগুলো পার্ট থাকতে পারে, রাইট? একটা হচ্ছে আমার ফ্লাইট কন্ট্রোলার থাকতে পারে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। আমরা চেষ্টা করব আপনাদেরকে একদিনের একটা ক্লাসে যথেষ্ট পরিমাণে শেখানোর জন্য, যেটা আপনাদের জন্য খুব ইজিলি শিখতে পারবেন। আমরা আজকের এখানে মিশন প্ল্যানিং করাও শিখবো, একটা সার্ভে কিভাবে হবে সেই বিষয়গুলো শিখবো, ঠিক আছে? দেখেন আমাদের এই পার্টটা কি, আমি আমার ড্রোনটা দিয়ে দেখাই আপনাদেরকে, আরো বেসিক্যালি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, নাজমুল ভাই, আপনার কাছে তো যে ডিজে এর যে ড্রোনটা আছে না, ওইটা কি আপনার কাছে আছে এখন? হ্যাঁ, আমার বাসায় অলরেডি 4টা ড্রোন আছে, একটা না। ওইটা একটু দেখান ওনাদের, তাহলে ওনারা একটু ক্লিয়ার হবে আর কি, I think। না, আমি দেখাচ্ছি, প্রবলেম নেই। ঠিক আছে ভাই। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। আমার কাছে DJI Mavic 2 Pro আছে। হ্যাঁ, এটা আছে, এটা হচ্ছে আমাদের একটা ড্রোন। আপনারা জানেন এগুলো বেসিক সিলি বিষয়, অনেক সময় আপনাদের মনে হতে পারে ধুর ভাই এগুলো জানি তারপর দেখাইতেছেন আপনি, এগুলো আপনাদের মনে হতেই পারে, কিন্তু শেখার ক্ষেত্রে ভাই আসলে শেষ নাই। হ্যাঁ, দেখেন এগুলো মূলত কি আমি বলেছিলাম, এই পার্টটা কি, এই পার্টটা এটা কি বলি আমরা? কার কোন আইডিয়া? আমরা ঠিক আর্ম বলি, রাইট? এগুলোকে আমরা প্রপেলার বলি। আপনারা হয়তো আমাদের সাথে সামনাসামনি বসলে বা ক্লাস করলে আপনারা বুঝতে পারতেন যে আসলে আরো বেশি শিখতে পারতেন। দেখেন আমাদের এইগুলো আর্ম মূলত 4টা থাকে। হ্যাঁ, এক একটা ড্রোনের এক এক ভাবে থাকে। এইগুলো হচ্ছে প্রপেলার, এটা আমাদের ব্যাটারি, এক এক ড্রোনের ব্যাটারি এক এক রকম হয়, এটা আমাদের এই ড্রোনের ব্যাটারি। ওকে, আর এখানে আমাদের ক্যামেরা আছে। আমরা যখন সার্ভে করি তখন ক্যামেরার অ্যাঙ্গেলটা কিভাবে থাকে বলতে পারেন? এভাবে থাকে নাকি এভাবে থাকে নাকি এইভাবে থাকে, কিভাবে থাকে? আমাদের যখন সার্ভে করি আমার ক্যামেরা অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এই যে একদম 90 ডিগ্রি। ওকে, এর প্রধান কারণ আমি বলতেছি আপনাদেরকে, ঠিক আছে? এটার কারণগুলো আমি বলবো, একদম বিস্তারিত আসবো আমি, সমস্যা নেই। ওকে, দেখেন আমাদের আর্ম থাকে, তারপর হচ্ছে প্রপেলার থাকে, আমাদের থাকে হচ্ছে ব্যাটারি, তারপর আমাদের ক্যামেরা থাকে, এরকম অনেকগুলো পার্ট থাকে। এগুলো বেসিক জিনিস, আপনাদের বললে আপনারা রাগ করবেন, সো আমি পার্টে এখন যাচ্ছি না, আমাদের মেইন পার্টে যাব। দেখেন আমরা যখন মূলত ড্রোন সার্ভে করতে যাই তখন বাংলাদেশে কিছু আইন কানুন আছে, রাইট? আপনি চাইলে সব জায়গায় ড্রোন ফ্লাই করতে পারবেন না, এটা কি আমরা সবাই জানি? জি ভাইয়া। ওকে, তো বাংলাদেশের ড্রোন ল সম্পর্কিত বা ড্রোন সম্পর্কিত যত নিয়ম নীতি থাকে সবগুলো কারা প্রোভাইড করে, কার কোনো আইডিয়া? কারা দেয়? ক্যাপস, আই থিংক। অথরিটি। প্রতিরক্ষা বা বিমান বাহিনী।
বিমান বাহিনী, তাহলে মেবি। ক্যাপস আচ্ছা হয়, ক্যাপস আই থিংক, হ্যাঁ ক্যাপ, ক্যাপস না ক্যাপস। ক্যাপস ক্যাপস আপনি তো এস করে দিচ্ছেন, মানে আরো চারটে যুক্ত করে দিতেছেন আপনি। হইলো তাহলে? না ভাই ক্যাপ ওকে, হবে। বাংলাদেশে মূলত ক্যাপ সিভিল এভিয়েশন এজেন্সি না? অথরিটি। যাক, অথরিটি, আপনি ঠিক বলছেন। ওকে, আমাদের বাংলাদেশে মূলত ড্রোনের ক্ষেত্রে যত নিয়ম নীতি সব আমাদের ক্যাপ সিভিল এভিয়েশন অথরিটি, রাইট? তো এরা মূলত কি করে, আমাদের যত ড্রোন সম্পর্কিত আইন কানুনগুলো প্রোভাইড করে, এবং এদের এটিইউ NO3 আদার্স নামে একটা ফর্মস আছে 107, না এটিইউ NO3 আন্ডারে, হ্যাঁ NO3 আন্ডারে একটা ফর্মস রয়েছে। সেই ফর্মের আন্ডারে বাংলাদেশের যত পাইলটের লাইসেন্স গুলো হয়, বাংলাদেশের যত ড্রোন পাইলট গুলো থাকে, এদেরকে লাইসেন্স প্রদান করে। ঠিক আছে ভাইয়া, এটা একটু মাথায় রাখবেন। NO3 এটার আন্ডার, ঠিক আছে এই স্যাম্পলটা একটু দেখা যাবে কি? ভাইয়া? ওই ওই ফরম্যাট স্যাম্পলটা একটু দেখা যাবে কি? না, এটা তো ফর্মেটটা তো ওরা যখন আপনাকে, এটা ফর্ম না ভাইয়া, এটা হচ্ছে ওদের একটা রুলস, ওই আন্ডারে, ওটার আন্ডারে আপনাকে লাইসেন্স দিবে, বুঝতে পেরেছেন? মানে ওই যে- বুঝতে পারছি যে বিধিয়া তো এগুলো এরকম যে বলে Yes. এরকম বিধিমালা, বুঝতে পারছি। চলেন আমরা একটু ক্যাব থেকে ঘুরে আসি। হ্যাঁ, এটা আমাদের ক্যাব, এটা থেকে একটু ঘুরে আসি। দেখেন, আমরা যখন কোনো জায়গায় ড্রোন ফ্লাই করবো, রাইট? এখন আপনি কি চাইলে বিমানবন্দর ড্রোন ফ্লাই করতে পারবেন? সুযোগ আছে? কে পারবেন বলেন, কারে তো পাওয়ার আছে, কে পারবেন? পসিবল না ভাই। শুভ ভাই, সব আপনি বলতেছেন, আপনার বলা যাবে না। আচ্ছা, আমরা আমাদের টিম থেকে শুনবো, সবার কাছ থেকে। ওই যে সামিউল ইসলাম, সামিউল ভাই, একটু আইডিয়া শেয়ার করেন কি করা যেতে পারে। যদি আপনার মনে হলো যে আপনার একটা ড্রোন বিমানবন্দরে একটা কাজ পেয়ে গেছেন, সার্ভের কাজ, তখন আপনি কি করবেন? ফার্স্ট অফ অল ভাইয়া অনুমতি নিতে হবে। এছাড়া তো অ্যাভিয়েশন মানে এরিয়াতে নরমালি ড্রোন উড়ানো নিষেধ, রেস্ট্রিক্টেড Okay. এরিয়া। রেস্ট্রিক্টেড এরিয়া, আর শিওর? হ্যাঁ ভাইয়া। ওকে, আমরা এটাই যাব। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা শুনলাম। তারপর একটু জারিন তাসনিম আপু, বলেন তো আপনি কি করতেন? আপনার যদি ধরেন একটা সার্ভে টিম লিড করছেন, হ্যাঁ, আপনাকে বিশাল বড় একটা ড্রোন দিয়েছি আমরা, আপনার বস দিয়ে বলেছে যে আপনি একটু সার্ভে করেন, তখন আপনি কি করতেন? আপনি কি কোনো দলীয় লোকজন নিয়ে যে বলতেন এটা আমার সরকার ক্ষমতায়, আমি এখন এটা সার্ভে করবো, এটা কি করার সুযোগ আছে? এটা করতেন? না ভাই, আমার জানা মতে সিএবি এর হচ্ছে গিয়ে ওয়েবসাইটের মধ্যে একটা ফর্ম আছে যেটা ফিল আপ করা লাগে পারমিশনের জন্য। ইয়েস। তো আমাদের বেসিক্যালি ড্রোন ওয়াইজ আমাদেরকে কিন্তু অনুমতি নিতে হবে, right? দেখেন, বাংলাদেশের যে কোনো ড্রোন উড়ানোর আগে ক্যাব থেকে লিখিত অনুমতি বাধ্যতামূলক। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ড্রোন হারানোর পর বলি কি, ভাই ওখানে ড্রোন উড়ায়েন না, খালি ড্রোন কি যেন টাইনে নিয়ে চলে যায়, খালি হারায় যায়, খালি হারায় যায়। কদিন আগে শুনছেন যে কুড়িলে খালি নাকি ড্রোনই হারায় যাইতেছে। ডিজিআই ড্রোনের একটা গ্রুপ আছে ফেসবুকে, দেখেছেন আপনারা? ওকে, তো কি করে ওরা, জ্যামার দিয়ে যদি আপনি কোনো পারমিশন না নেন বা আমাদের রেস্ট্রিক্টেড জোনগুলো যদি আপনি ড্রোন উড়ান, সেক্ষেত্রে ড্রোন কিন্তু সিজ করে ফেলবে এবং আপনার নামে মামলা হতে পারে। তো যাই হোক, দেখেন, ড্রোন অবশ্যই ক্যাবে রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং একটি ইউনিক আইডি থাকতে হবে, সেটা ক্যাব আপনাকে দিবে। অনুমতির জন্য সাধারণত ফ্লাইটের কমপক্ষে 30 থেকে 45 দিন আগে আপনার কি করতে হবে? আবেদন করতে হবে। হ্যাঁ, দেখেন, বীমা ও কাগজপত্র, আপনি যখন ড্রোন উড়াবেন আপনার কি করতে হবে? ড্রোন অপারেশনের জন্য লায়াবিলিটি ইন্স্যুরেন্স বাধ্যতামূলক থাকতে হবে। কি থাকতে হবে? একটা লায়াবিলিটি ইন্স্যুরেন্স থাকা দরকার। ফ্লাইটের সময় সাথে রাখতে হবে ক্যাব অনুমতি দেওয়ার যে কপিটা আছে, হ্যাঁ, রেজিস্ট্রেশন কপি, এবং আপনার নিজের পরিচয়পত্র। এখন আপনার বয়স 16, আমার বয়স 12, আমি কি ড্রোন উড়াতে পারবো 12 বছর বয়স হলে? না, পারা যাবে না। সুযোগ নাই, সুযোগ নাই। ওকে, তো এই জিনিসগুলো আমাদের দরকার। দেখেন, এখানে কি বলেছে, কোথায় উড়ানো যাবে কোথায় উড়ানো যাবে না। এখন কোথায় উড়ানো যাবে কোথায় উড়ানো যাবে না সেই বিষয়গুলো আমরা একটু দেখে আসি, তারপর আমরা জোনিং ওয়াইজ দেখবো। হ্যাঁ, তারপর আমরা আসলে একটা ফুল সার্ভে কিভাবে করতে হয়
এবং সার্ভে ডেটা কিভাবে আনতে হয় সবগুলো আমরা মানে দেখাবো। ফিজিক্যালি তো পসিবল না, জাস্ট আমরা একদম রিয়েলি যেভাবে আমরা করি সেটাই দেখাবো, ঠিক আছে? দেখেন, আমাদের এটা আরেকটু ভালো করে বোঝার জন্য মূলত আমরা যাব, আমাদের একটা ল আছে বাংলাদেশ থেকে দিয়েছে, আমাদের ড্রোন ল বলি ওটাকে, হ্যাঁ, ওটা একটু যাই আমরা। আমাদের কিন্তু অনেক পাইলট লাগে ড্রোনের, সো আপনারা ভালো যারা এক্সপার্ট আছেন, আমরা অনেক জায়গায় সাপোর্ট করি, আপনারা চাইলে আমরা সাপোর্ট করব যাদের খুব বেশি জব দরকার। দেখেন, আমাদের ড্রোন নিবন্ধন এবং উড্ডয়ন মানে উড়ানোর জন্য একটা নীতিমালা আছে, সেটা কারা দেয়? ক্যাব দিয়েছে। তো এখানে আমরা যখন ড্রোন উড়াই, এখানে কিছু নিয়ম কানুন দিয়েছে, সেটা কোথায় আছে দেখেন, এই যে লেখা আছে 5 নাম্বার একটা পয়েন্টে, ড্রোন অপারেশন জোন। তো অপারেশন করার জন্য আমাদের জোন মূলত কি করেছে, আমাদের কয়টা জোন করেছে দেখেন, গ্রিন জোন একটা, ইয়েলো জোন একটা, রেড জোন একটা, তার মানে আমরা কয়টা জোন পেয়েছি? 3টা। ওকে, এটা আরেকটু শিওর হওয়ার জন্য আমি আপনার একটা জিনিস দেখাচ্ছি যেটা আপনাদের খুবই কাজে আসবে। সেটা হচ্ছে দেখেন, আমরা যে জোনের কথা বলছি আমরা একটু দেখে আসি তাইলে। আপনারা একটা কাজ করবেন, যাদের কাছে ল্যাপটপ আছে আপনারা একটু যাবেন ডিএমও এই যে ডিএমও মিশন প্ল্যানিং একটা আছে, আর একটা আছে ড্রোন ডিপ্লয়। দেখেন, আমি ডিএমও মিশনে যাব, যাওয়ার পর আপনাদেরকে দেখাবো আসলে কোন জায়গাগুলো আমাদের রেস্ট্রিক্টেড, এবং লাল চিহ্ন কালো চিহ্ন যেটা কথা বললাম না, সেটা একটু দেখে আসবো আমরা। আমি একটু লগ ইন করবো আমার পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা ভাইয়া, এই ক্লাস তো রেকর্ড থাকবে, আমি নামাজটা পড়ে আসি, হ্যাঁ? প্লিজ, আপনারা যারা নামাজ পড়তে যাবেন একটু নামাজ পড়ে আসেন, তাহলে আমরা আবার ইয়ে করবো, সমস্যা নাই। না সমস্যা নাই, ক্লাসটা রেকর্ড রাখেন, আমি পরে দেখে নিবো আর কি। আর ক্লাস কন্টিনিউ করেন। আমরা ক্লাস রেকর্ডিং করতেছি, আমরা হচ্ছে ক্লাস রেকর্ডিং করে আপনাদেরকে আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আমরা যেটা করব, আমরা একটা সার্ভে একটা সাইটে যাব, হ্যাঁ, মাই সাইট। হ্যাঁ ভাইয়া, কিছু বলেছেন ভাইয়া? মুর্তুজা মাহমুদ ভাই। মাহমুদ হাসান ভাই। ওকে, দেখেন, আমরা আমাদের জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে একটা মিশন প্ল্যানিং করেছিলাম, একটা ক্লাস নিয়েছিলাম, তখন আমরা এটা করেছিলাম। ওকে, তো এটা না করে আমরা যদি এয়ারপোর্টে করি, এয়ারপোর্টের ক্ষেত্রে কি হতে পারে? আমরা একটা প্রেজেন্টেশনের ফাইলটা শেয়ার করা যাবে? হ্যাঁ, আমরা পরে করে দেবো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, শেয়ার করা যাবে। শিওর। আচ্ছা, এই যে দেখেন, ঢাকা। আমরা আসলে এইগুলো বেসিক নিয়ম নীতিগুলো শেখাচ্ছি, এরপর আমাদের মেইন পার্টে যাব, আমরা আমাদের ফ্লাইট প্ল্যানিং থেকে শুরু করে ওই পার্টগুলো যাব। আমার অবস্থানটা এখানে, এই পার্টটায়। আচ্ছা, এটা লোড নিয়ে আমরা লটাই শেষ করে আসি, তারপর আমরা এখানে যাবো, লোডটাকে দিকে। এটা দেখেন, আমরা বলেছিলাম যে আমাদের ড্রোন অপারেশনের ক্ষেত্রে বেসিক্যালি 3টা জোনে ভাগ করা, একটা হচ্ছে গ্রিন জোন, ইয়েলো জোন আর রেড জোন। ওকে, গ্রিন জোন কোনটা? ইয়েলো জোন এবং রেড জোন ব্যতীত বেবি চক মানে ক্যাব কি বলেছে, নির্ধারিত অন্য সকল এলাকায় গ্রিন জোনের অন্তর্ভুক্ত। মানে কি, আমাদের ইয়েলো এবং রেড জোন বাদ দিয়ে যে জোনগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি গ্রিন জোন। এখন কথা হচ্ছে, গ্রিন জোনে আমরা আসলে কত ফুট পর্যন্ত ড্রোন ফ্লাই করতে পারবো বা আমরা উড়াই?
কি বলেছে দেখেন, আমরা গ্রিন জোনের ক্ষেত্রে 60 মিটার অথবা 200 ফুট পর্যন্ত ড্রোন উড়ানোর ক্ষেত্রে কোনো অনুমতি দরকার পড়বে না। বুঝতে পেরেছেন? মানে এটা আমাদের লিমিটেশন। আমি যদি 200 ফুটের উপরে যাই সেক্ষেত্রে আমার কি হবে, আমাকে অনুমতি নিতে হবে। বুঝতে পেরেছেন? ইয়েলো জোন দেখেন, বিমানবন্দরের কেন্দ্রের নিকটবর্তী এলাকা। এই যে দেখেন এখানে কি 5 মাইল করে দিয়েছে? আরবান এলাকা, ওকে। এটা আমার এয়ারপোর্ট এলাকা। আপনি এই এয়ারপোর্ট এলাকার 5 কিলোমিটার বাফারের মধ্যে, এই 5 কিলোমিটার বাফারের মধ্যে একটা বাফার তৈরি করবেন। এই 5 কিলোমিটারের মধ্যে আপনি অনুমতি সাপেক্ষে ড্রোন ফ্লাই করতে পারবেন না। এই 5 কিলোমিটার মধ্যে দেখেন এখানে বলে দিয়েছে এয়ারপোর্ট 5 মাইল বাফার। বুঝতে পেরেছেন? ঠিক আছে, এরপর দেখেন কি বলেছে, ইয়েলো জোন বিমানবন্দরের কেন্দ্রের নিকটবর্তী 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত এলাকা। আমার বিমানবন্দরের নিকটবর্তী 3 থেকে 5 কিলোমিটার এলাকা পর্যন্ত ইয়েলো জোন। কেপিআই ও তৎসংলগ্ন চতুর্দিকে 500 মিটার। ঘনবসতিপূর্ণ এলাকা, জনসমাগমপূর্ণ এলাকা। এখন যদি কোনো একটা মিছিল হয়, আপনি কি বা বড় একটা মিটিং হচ্ছে, আপনি কি ড্রোন ফ্লাই করতে পারবেন পারমিশন ছাড়া? না। এখন যদি কোনো রাজনৈতিক আন্দোলন হচ্ছে বা রাজনৈতিক একটা সমাবেশ হচ্ছে, এখন যেটা হয় কি, আপনারা ড্রোন ফ্লাই করছেন, করার পর ড্রোনটা আপনার মাটিতে পড়ে গেছে। এখন ওখানে যদি কোনো নেতা খেতা থাকে, তখন আপনার ড্রোনটা পাইলে কি করবে? নিয়ে যাবেন, আপনাকে দিবে? ভেঙে ফেলবো। ভেঙে ফেলে না, নিয়ে যায়। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, একটা জায়গায় ড্রোন ফ্লাই করছি, ড্রোনটা পড়ে গেছে, ও নিয়ে চলে গেছে, ওরে বলছে ড্রোনটা দেন, ও বলে কি আমার বাসায় ছোট বাচ্চা আছে, ড্রোনটা আমাদের লাগবে, আমার বাচ্চা খেলবে। বুঝতে পেরেছেন? বাংলাদেশের আমাদের যারা লোক আছে তারা এই ধরনের কথাবার্তাগুলো বলে, ছোট বাচ্চা ড্রোন দিয়ে খেলে পছন্দ করে। ওকে, তার মানে কি আমাদের এই পার্টগুলোতে অবশ্যই ইয়েলো জোনে ড্রোন উড্ডয়নের ক্ষেত্রে বেবিচো কর্তৃক বিশেষ অনুমতি প্রয়োজন। ঠিক আছে, অনুমতি প্রদান করে ওরা। রেড জোন বিমানবন্দর থেকে 5 কিলোমিটার এলাকা, নিষিদ্ধ এলাকা, সংরক্ষিত এলাকা, হ্যাঁ, রেস্ট্রিক্টেড এলাকা, সাময়িক এলাকা। আচ্ছা, আমাদের সুন্দরবন কি রেস্ট্রিক্টেড জোন? সুন্দরবন কি জোন বলতে পারেন? আচ্ছা, আমাদের নতুন একজন আপু আসছে, ওনাকে একটু জ্বালাই। হ্যাঁ, রাবেয়া, রাবেয়া আপু কেমন আছেন? আপু আমাদের সাথে কথাই বলবে না। ওকে, দেখেন আমরা চাইলেও সুন্দরবনে কিন্তু ড্রোন ফ্লাই করতে পারবো না। আপনারা চাইলে কি সাজেকে ড্রোন ফ্লাই করতে পারবেন? সুযোগ আছে? এই তো করছিলাম। করছিলেন? পারমিশন ছাড়া করেছিলেন ভাইয়া? পারমিশন ছাড়া করছিলাম, হ্যাঁ। সাজেকের কি প্রপারে বা কোনো জায়গায় করেছিলেন? কোন পাশে করেছিলেন? মেঘের দিকে। তারপরে একটা সময় মানে ইন্ডিয়ার সাইডে চলে চলে নিয়ে যেতেছিলাম, তখন আর করতে দেয় না আর কি। আশেপাশে Yes. কিছু এখন ইয়ে আরো ছিল। দিবেন। হ্যাঁ, 2 বছর আগে So, গেছিলাম, তো তখন করছিলাম। ওকে ভাইয়া, ওই পোর্শন গুলোতে যেটা হচ্ছে কি, আমাদের তো এখন প্রচুর ঝামেলা চলছে বাংলাদেশে, রাইট? বিভিন্ন দেশের সাথে, বা ওখানে একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো ওই পোর্শন গুলোতে আপনি এখন ড্রোন পারমিশন, উইদাউট পারমিশন আপনি ফ্লাই করতে পারবেন না, ঠিক আছে? ওকে, আমরা কোথায় ছিলাম? একটা লয়ে ছিলাম। দেখেন আমাদের এটা তাহলে একটা বাংলাদেশের ড্রোন ল। এখানে কি বলেছে, রেড জোনের ক্ষেত্রে বিমানবন্দর কেন্দ্র থেকে 3 কিলোমিটার এলাকা, নিষিদ্ধ এলাকা, সংরক্ষিত এলাকা, সাময়িক এলাকা, বিপজ্জনক এলাকা, ডেঞ্জার জোন যেটাকে বলছি, কেপিআই এলাকা, এর 1 কিলোমিটার পর্যন্ত আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন না। বিশেষ অনুমতি লাগবে আপনার বেবি চক থেকে, ক্যাপ থেকে। আন্তর্জাতিক সীমানা হতে অভ্যন্তরে 5 কিলোমিটার পর্যন্ত, আপনার যদি আন্তর্জাতিক সীমানা হয় তার 5 কিলোমিটার পর্যন্ত আপনি ড্রোন ফ্লাই করা কি হবে, পারবেন? আপনাকে বিশেষ অনুমতি দিতে হবে। তো আমরা
এই পার্টগুলো আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, এই পার্টগুলোতে আমরা না যাই, আমরা এখন একটা প্রপার আমরা একটা লোকেশন ড্রোন সার্ভে করব। আসলে সার্ভে করার জন্য আমরা কোন কোন পার্টগুলো দরকার এবং আমাদের স্পেশালি কোনগুলো জিনিসগুলো আমাদের জানতে হবে, রাইট? আমরা ওই পার্টে যাব। আচ্ছা, আমরা এখন দেখবো যে আমরা আসলে একটা জায়গায় যখন ড্রোন ফ্লাই করব তখন আসলে আমাদের মিশন প্ল্যানিং বা ফ্লাইট প্ল্যানিংটা কি হতে পারে। আমাদের কি কারো কোনো আইডিয়া আছে যে মিশন প্ল্যানিং কোনটা, ফ্লাইট প্ল্যানিং কোনটা? কারো কোনো আইডিয়া? আইডিয়া মোটামুটি আছে। ওকে, আপনার তো ভাই আপনি তো পারেন, বাকিরা একটু আইডিয়া শেয়ার করলে আমরা আসলে জানতে পারতাম সবার কাছ থেকে। এরা আমি আসলে সবাই জানি। বলতেছে না তো, এই কারণে বলতেছি আর কি, সবাই দেখি Okay. চুপচাপ। না আসলে কি ক্লাসে অনলাইনে ক্লাসগুলোতে অনেকেই চুপচাপে থাকে আর কি, এটা প্রবলেম নাই। ওকে, দেখেন আমরা যখন ড্রোন ফ্লাই করে সার্ভে করতে যাই তখন বেসিক্যালি আমাদের ফ্লাইট প্ল্যানিং করতে হয়। ওকে, জিসিপি পয়েন্ট নিতে হয়, জিএসডি নিতে হয়, ওভারল্যাপ এবং ফ্লাইট প্ল্যানিং সফটওয়্যার সম্পর্কে জানতে হয়। তো এখন ফ্লাইট প্ল্যানিংটা বেসিক্যালি কি, দেখেন ফ্লাইট প্ল্যানিংটা হচ্ছে আমি যখন একটা ফ্লাইট করব সেক্ষেত্রে আমার ফ্লাইং এর হাইটটা কতটুকু থাকতে পারে, আমার ওভারল্যাপ কতটুকু হতে পারে, ওভারল্যাপটা কি আমরা আসবো, আমার ক্যামেরার অ্যাঙ্গেল কতটুকু থাকতে পারে, জিএসডি কতটুকু হতে পারে, ফ্লাইট পাথ কতটুকু হতে পারে, তাই না? এই যে আমার ফ্লাইট সম্পর্কিত যে বিষয়গুলো থাকে সবগুলো যখন আমরা মেজার করব তখন আমরা সেটাকে বলছি কি ফ্লাইট প্ল্যানিং। ওকে, এই সবগুলো বিষয় যখন আমরা জানবো বা আমরা মেজারমেন্ট করে ফ্লাই করাবো তখন আমরা কি বলছি ফ্লাইট প্ল্যানিং করা। ওকে, এখন মিশন প্ল্যানিংটা কি? মিশন প্ল্যানিংটা হচ্ছে আপনি আজকে সকালে মানে ওয়েদার কন্ডিশন খুবই খারাপ, বাতাস, আকাশে চাঁদ সূর্য কিচ্ছু নাই, সানলাইট প্রপারলি আসতেছে না, ধরেন আপনি কি সেদিনে সার্ভে করবেন? সার্ভে করা যাবে সেদিনে? সেদিনে কিন্তু আপনি সার্ভে করতে পারবেন না। কেন পারবেন না? আমার যদি ওয়েদার কন্ডিশন খারাপ হয় সেক্ষেত্রে কি হবে, আমার ইমেজের অ্যাকুরেসি ঠিক থাকবে না, পোর্ট্রেট টু লাইট থাকবে না এবং আমার ইমেজটা প্রপারলি অ্যানালাইসিস করতে পারবো না। স্টাডি এরিয়া সাইট সিলেকশন, আমি যে লোকেশনে স্টাডি করব সেই সাইটটা আপনাকে সিলেকশন করতে হবে একটা, রাইট? আমার সেলুলার ডেটা, আমার মোবাইল ডেটা যেটাকে ইন্টারনেট বলি, ইন্টারনেট ডেটা আমাকে থাকতে হবে, আছে কিনা দেখতে হবে। ফোকাল প্ল্যান চেক, আমার ক্যামেরার যে ফোকাল প্ল্যানটা থাকে সেটাকে চেক করতে হবে। ওকে, তারপর প্রি ফ্লাইট প্ল্যানিং, আমার ফ্লাই করার আগে আমাকে ড্রোনটা একটু উড়াই দেখতে হবে। বুঝতে পেরেছেন যে আমার ড্রোনের পার্টস পাতি ঠিক আছে কিনা, ব্যাটারি ঠিক আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই প্রপারলি জানতে হবে। তো এই বিষয়গুলো আমরা এখানে কিন্তু জানি। ওকে, এখন আমাকে কেউ কি বলতে পারবেন যে আসলে আমার ইমেজের কোয়ালিটি নির্ভর করে কিসের উপরে? কারো কোনো আইডিয়া? সেন্সরের উপর, ডিসটেন্স ডিসটেন্স আর কিছু? ওভারল্যাপ, সেন্সর মানে ক্যামেরা যে সেন্সর থাকে সেটার উপর। ওকে, লাইট আর ক্লাউডের উপস্থিতি। এটা আমরা একটা ক্যামেরা ধরলাম, হ্যাঁ এটা আমার ক্যামেরা, এখান থেকে আমার দূরত্ব কত ধরে নিচ্ছি, সরি এই যে এইভাবে না দেখায় অন্যভাবে দেখায়, দাঁড়ান কন্ট্রোল জেড মারি। আপনাদের এই পার্টটা দেখলে আপনাদের জীবন থেকে ধরুন এই স্পার্শাল রেজুলেশন বা ইমেজের যে রেজুলেশন সেটা আপনাদের আর কখনো ভুল হবে না। আপনারা কি বিগ ব্যাং থিওরি দেখেছেন? বিগ ব্যাং বিস্ফোরণ নামটা শুনেছি, রাইট সবাই? জি। বিগ ব্যাং এ কি হয়, আমার সময়ের সাথে সাথে আমার এক্সপান্ড হতে থাকে, আমার এই জায়গার এরিয়াটা আর এই জায়গার এরিয়াটা, এই জায়গার দূরত্ব আর এই জায়গার দূরত্ব কি একই? না, একই তো না। আমার এখান থেকে এই দূরত্ব ধরছি আমরা, এখান থেকে এই পর্যন্ত কত ধরতেছি, এরিয়াটা, এই এরিয়াটা ধরতেছি আমরা 60 মিটার ফর এক্সাম্পল। ওকে, আমার এখান থেকে এই যে সময়টা ধরতেছি আমরা 10 মিনিট। এখন আমার
এই জায়গায় কত মিনিট হতে পারে? ধরলাম 30 মিনিট, কারণ এটা 3 ডাবল না, এখানকার এরিয়াটা কত হবে? 50, এটা 60 মিটার ধরেছে, রাইট? এখানে নিশ্চয় আমার 120 হবে। এই যে দেখেন আমার সময়টা বেড়েছে, এরিয়াও বেড়েছে। আমার সময়টা কম ছিল, এরিয়াটাও কম ছিল, মানে কভারেজ এক্সপ্যান্ডেড যে এরিয়াটা, রাইট? ঠিক বিগ ব্যাং এর মতো আমাদের কি হয়, আমাদের ড্রোনের ইমেজ ক্যাপচারিং এর একটা সিস্টেম রয়েছে। দেখেন কি আছে, আমার ড্রোনটা এখানে, এটা আমার গ্রাউন্ড, হ্যাঁ? আমার ক্যামেরা বেসিক্যালি এইভাবেই ডেটা ক্যাপচার করে, আমার ক্যামেরা বেসিক্যালি এইভাবেই ডেটা নেয় নাকি? হ্যাঁ, এখানে আমার কত কিলো, এখানে আমার এরিয়া কভারেজ ধরতেছি আমার এখান এই জায়গাতে 120 একর। ওকে, এই জায়গায় আমি ধরছি 100 একর, হ্যাঁ? এই জায়গায় কত হবে? 80 দিলাম, এই জায়গায় দিলাম আমাদের 70। এই জায়গায় ডিস্টেন্স আমরা কত দিব? এই জায়গায় ডিস্টেন্স দিলাম আমরা 40 মিটার, এই জায়গায় ডিস্টেন্স দিলাম ভাই আমাদের 60 মিটার। এখানে 80, এখানে 100। এটা কি দূরত্ব না, ডিস্টেন্স? এটা ডিস্টেন্স কিন্তু ক্যামেরা থেকে আমাদের সারফেসের ডিস্টেন্স। এখন আমাকে বলেন এখানে বেসিক্যালি ঘটছে কি? যত ডিস্টেন্স বাড়তেছে তত হইতেছে আমি বেশি এরিয়া কভার করতে পারতেছে। ওকে, এটাকে আমরা বলি কি, গ্রাউন্ড স্যাম্পলিং ডিস্টেন্স, হ্যাঁ, জিএসডি বলি, জিএসডি। এখান থেকে আমরা এই দূরত্বটাকে বলছি জিএসডি, গ্রাউন্ড স্যাম্পলিং ডিস্টেন্স। আমার যদি গ্রাউন্ডের সাথে আমার ক্যামেরার দূরত্ব বেশি হয়, তাহলে আমার এরিয়া কভারেজ বাড়বে নিচে। এটা দূরত্ব বেশি না ভাইয়া? তাহলে আমার নিচে এরিয়া কভারেজ বেড়ে গেছে না? এখন এরিয়া কভারেজ যদি বেশি হয়, আমার দূরত্ব যদি বেশি হয়, তাহলে আমার ইমেজের কোয়ালিটি ভালো হবে নাকি খারাপ হবে? কেউ বলতে পারেন? খারাপ হবে। খারাপ হবে। আপনারা যারা ল্যান্ডস্যাট বা স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করেন, আপনার নাম শুনছেন না? 30 মিটার ইমেজ, 10 মিটার ইমেজ, হ্যাঁ, এই জিনিসটা এটার উপর নির্ভর করে। বুঝতে পেরেছেন? ওকে, তার মানে কি, আমার এই দূরত্ব যদি আমার 40 হয়, তাহলে আমার এরিয়া কভারেজ হচ্ছে 70। মানে কি, আমার এরিয়া কভারেজ কম, হাইট কম, কিন্তু রেজুলেশন কতটুকু হবে? কি হবে রেজুলেশন? ভালো হবে নাকি খারাপ হবে? ভালো, রেজুলেশন ভালো হবে। আমার এই পার্টের সাথে এই পার্টের একটু কম্পারিজনে আসি। আমার এখন একটু জাস্ট আপনারা বলবেন কোনটা রেজুলেশন ভালো হবে, এই পার্টটা নাকি এই পার্টটা? এইটা নাকি এইটা? ওকে, এখানে একটা প্রবলেম আছে ভাইয়া। আমরা যখন ড্রোন ইমেজ ক্যাপচার করি, হ্যাঁ, আমি যখন এখানে ইমেজটাকে নিব, তখন আমার ইমেজের গ্রিড তৈরি হবে এইভাবে। মানে আমার যে ডেটাগুলো নিবে, ইমেজ যেখান থেকে ক্যাপচার করবে, এইভাবে আমার হবে। আমার যখন এই জায়গার ডেটাটা আমরা নিব, দূরত্ব বাড়াবো, হাইট যখন বাড়াবো, তখন আমার ইমেজের এরকম হবে। এখন আমাকে বলেন আমার ইমেজের সংখ্যা এখানে বেশি হবে নাকি এখানে বেশি হবে? এই একটা করে গ্রিড মানে একটা করে ইমেজ, কোনটার ইমেজ বেশি পাবো আমরা? উপরেরটা পাবো, হ্যাঁ। উপরেরটা যেহেতু আমাদের এরিয়া কভারেজ কম, আমার ইমেজ ডিটেল ইমেজ পাবো, খুব হাই রেজুলেশন ইমেজ পাবো। কিন্তু প্রবলেম হচ্ছে, আমাদের যদি যে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আমরা যখন ইমেজটাকে প্রসেস করব, তখন আমার কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ মিনিমাম 16 জিবি থেকে 32 জিবি রিকোয়ারমেন্ট। আপনি যদি পুরাই 8 জিবি দিয়ে কাজ করতে চান, আপনাকে বসে থেকে এরকম টাইপের ইমেজ
আপনাকে 3-4 দিনে রেন্ডার করতে হবে। আমার এরকম হলে ইমেজের সংখ্যা বাড়বে। আমার যখন হাইট বেশি হবে, আমার যখন ডেটা ক্যাপচার করার হাইট বেশি হবে, তখন আমার ইমেজের সংখ্যা কম হবে এবং রেজুলেশন খারাপ হবে, এবং আমার প্রসেস করতে এটার তুলনায় এটার সময়টা কম লাগবে। বেসিক কনসেপ্ট। হ্যাঁ, এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? ইয়েস। ওকে, শিওর। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা একটা ফুল সার্ভে করব। আমরা ফোনে যে অ্যাপস দিয়ে সার্ভে মিশন প্ল্যানিং করি বা সার্ভে করার জন্য প্রিপারেশন নেই, ঠিক আমরা ওই জিনিস আমরা আমাদের এখানে করব। দেখেন, আমরা সার্ভে করার জন্য মূলত আমরা একটা সফটওয়্যার ইউজ করি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, সার্ভে করার জন্য কোন কোন ড্রোন গুলো লাগে? এটা কি আমরা সবাই জানি যে আসলে কোন ড্রোন গুলো সার্ভের জন্য লাগে স্পেশালি? সব ড্রোন দিয়ে কি সার্ভে হয় ডিজিএর? রোহিত রয় ভাইয়া একটু আইডিয়া শেয়ার করবেন। সোহন সাহা। আচ্ছা, আমি শুনতে পাইনি। আমরা বলেছিলাম, আচ্ছা কি বলেছিলাম, এটা একটু মেহেদী হাসান ভাই একটু বলেন তো কি বলেছিলাম। ভাই আমার সার্ভে করার জন্য কোন ড্রোনগুলো নরমালি ইউজ? ওকে, দেখছেন সাউন্ড তাহলে একটু হ্যাঁ বলেন প্লিজ। শোনা পাইনি আমি, একটু নেটের ইয়ার ছিল তো আমি কেটে গেছি। ওকে, আমরা বলেছিলাম যে আসলে বাংলাদেশে যে কোনো ড্রোন দিয়ে কি সার্ভে করা পসিবল কিনা, বা যদি না যায় তাহলে কোন ড্রোন গুলো যেতে পারে? সব ড্রোন তো পসিবল না, এটা তো অবশ্যই। কারণ হচ্ছে কিছু আছে খুবই কমা ড্রোন, ওটা তো জাস্ট খেলনা ড্রোন টাইপের। কিন্তু আমাদের যদি সার্ভে করতে হয়, আমাকে একদম ক্লিয়ার ফটোটা লাগবে, একদম ক্লিয়ার হয় জিনিসটা। আর 5,000 টাকা ড্রোন দিয়ে যদি আমি করি, ওরা তো একদম ওই ভিজিএ একটা তুলবে, আর দেখতেই পাবো না। যেটা মানে ডিএসএলআর লেভেলে যেন ছবিটা তুলতে পারে, সেরকম একটা আছে নর্মাল। আবার যদি আরো ডেপার যেতে চাই, তাহলে হচ্ছে 1.5-2 কোটি টাকার ড্রোন আছে, ওরা দিয়ে আবার একদম কি বলে এসএসটি বা ওই টাইপের জিনিসও দেখা যাবে। ওকে, সাফায়েত রহমান ভাই, ইনি ওনার এগেইনস্টে কিছু বলেন। ওনার মুখটা একটু বন্ধ করে দিতে হবে আপনাকে, ভাইকে কি বলা যেতে পারে বলেন তো? ওকে, আমরা ক্লাসগুলো একটু মজা করেই করি, সবাই একটু কথা বললে জিনিসগুলো ভালো লাগবে। ওকে, দেখেন, আমাদের বাংলাদেশে আপনি 10 লাখ টাকা ড্রোন দিয়েও সার্ভে করতে পারবেন না, বা 5 লাখ টাকা ড্রোন দিয়েও সার্ভে করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা গ্লোবালি ডিজিআই স্পেসিফিক কিছু মডেল দিয়ে আমরা সার্ভে করতে পারি, স্পেসিফিক কিছু মডেল। হ্যাঁ, একটু নোট নেবেন আপনারা যদি আপনাদের ভালো লাগে। সেটা হচ্ছে ডিজিআই এর আগের কিছু মডেল আছে, যেমন হচ্ছে ডিজিআই ম্যাভিক 2, ম্যাভিক 2 প্রো, ম্যাভিক জুম, ওকে, এবং এন্টারপ্রাইজের কিছু সিরিজ রয়েছে, ম্যাট্রিক্সের কিছু সিরিজ রয়েছে, ম্যাট্রিক্স এবং এন্টারপ্রাইজ। ওকে, এই ড্রোনগুলো মূলত সার্ভে গ্রেডেড। আরেকটা আছে, আপনারা দেখেছেন এন্টারপ্রাইজ সিরিজের মানে ম্যাট্রিক্স সিরিজের বা এন্টারপ্রাইজ সিরিজের কিছু মাল্টিস্পেকট্রাল ড্রোন রয়েছে। মাল্টিস্পেকট্রালটা হচ্ছে বেসিক্যালি ভাইয়া, ও 7 ক্যাটাগরির বা 7 থেকে 8টা টাইপের ব্যান্ড, আমরা ল্যান্ডস্যাটের যে ব্যান্ডের কথা জানতাম, এরকম ব্যান্ড ওয়েভলেন্থে ডেটাও ক্যাপচার করবে। আরেকটা আছে RGB, রেড গ্রিন ব্লু, এই 3 টাইপের ডেটা ক্যাপচার করে। সো দুটো ডিফারেন্ট। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাভিক 2 প্রো, এই ড্রোনটা হচ্ছে ম্যাভিক 3 প্রো, ম্যাভিক 4 প্রোর আগের ড্রোন। এই আগের ড্রোনগুলোতে সার্ভে হয়, কিন্তু ম্যাভিক 3 প্রো 4 প্রোতে সার্ভে হয় না। কেন হয় না আমি আপনাদেরকে বলি। এই ড্রোনগুলোতে সার্ভে নেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে SDK, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। হ্যাঁ, এই নতুন ড্রোনগুলোতে কি করছে, ডিজিআই কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট ব্যবহার করছে না, মানে বাইরে থেকে আপনি কোনো সফটওয়্যার সেখানে ইন করাতে পারবেন না, স্মার্ট রিমোট দিয়েছে। ফলে কি হয়, এগুলোতে আপনি থার্ড পার্টির বা সার্ভে যে সফটওয়্যার গুলো আছে, সেই সফটওয়্যার গুলো আপনি ইনস্টল করতে পারবেন না। বুঝতে পেরেছেন? ফলে সেখানে মিশন প্ল্যানিং অথবা ফ্লাইট প্ল্যানিং করা পসিবল হয় না, এবং সেই ড্রোনগুলোতে কিন্তু সার্ভে হয় না। বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, তো আমরা এখন একটা কাজ করব, আমরা একটা ফুল একটা মিশন প্ল্যানিং করব, যে আমরা একটা যখন সার্ভে করতে যাই, আমরা একটা মিশন প্ল্যানিং করি এই সফটওয়্যার দিয়ে। ড্রোন ডিপ্লয় নামে একটা সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যার দিয়ে আমরা মিশন প্ল্যানিং করি, এবং আমরা এই সফটওয়্যার দিয়ে আমরা
ডেটা ক্যাপচার করি। দেখেন রিসেন্টলি আমরা কালীগঙ্গা রিভারে, আমরা আমাদের এখানে অনেকে থাকতে পারে, আমরা জাহাঙ্গীরনগরে যারা আছেন, আমরা কালীগঙ্গার এই যে এই পার্টে আমরা একটা সার্ভে করেছিলাম, এই যে এই জায়গাতে। ওকে, তো আমরা ওকে, তো আমরা যেটা করব, আমরা আগের একটা ফ্লাইট প্ল্যানিং আছে, আমরা সেখানে যাব না, আমরা নতুন করে একটা নিব। হ্যাঁ, হোমে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট। আমরা যখন আমাদের ড্রোন এর মিশন প্ল্যানিং করি, আমরা যে অ্যাপ্লিকেশন দিয়ে ফোনে কাজ করি, সিমিলার জিনিস, দুটাই একই জিনিস, কোনো পরিবর্তন নাই। আমাদের ঠিক ওই সার্ভে অ্যাপস এর মধ্যে যে নিউ প্রজেক্টে যাব, যাওয়ার পর কি করব, দেখেন আমি উত্তরাতে আছি, আমার লোকেশনে, ও কোথায় আছে তার একটা পলিগন আঁকায় দিয়েছে। তো এটা আমাদের একটা কি মিশন প্ল্যানিং এর একটা পলিগন এঁকিয়ে দিয়েছে। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা নেক্সটে যাব। আমার লোকেশন উত্তরা, আমি যেখানে আছি উত্তরা। আচ্ছা, আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে? WGS 84, রাইট? এটা কমন একটা, পুরো পৃথিবীতে ইউজ করে নাকি? কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ইউটিএম 46 জন, 46 এবং 47 পড়েছে, রাইট? ওকে, তো আমরা এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, ইউটিএম এর আমাদের যেটা পড়ে সেটা আমরা করতেই পারি। আমাদের দেখেন এখানে বলা আছে ইউটিএম 46 WGS, তো আমরা এটা সিলেক্ট করলাম। করার পর আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্টে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে, দেখেন এখানে ফ্লাইট প্ল্যানিং এর একটা অপশন রয়েছে, এবং এখানে আমরা ড্রয়িং করে সেখানে আপলোড দিতে পারি, এটা একটা পার্ট রয়েছে। তো আমাদের এখানে কোনো কাজ নাই, আমরা যাবো যে গোটো প্রজেক্টে যাব, নিচে এই যে এখানে। যাওয়ার পর দেখেন এটা একটা কি এরিয়া, এখানে যাব। যাওয়ার পর এই যে নিচে ড্রপ ডাউনে যাব, এই নিচে ড্রপ ডাউনে যাব। একটা মিনিট, ড্রপ ডাউনে যাব না, আমরা নিচে এই যে এখানে ফ্লাইট লেখা আছে, আমাদের ফোনে এখানে ফ্লাইট অপশন আছে। হ্যাঁ, থাকার পর আমাদের কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড। আই থিংক আপনারা এখানে একটু বুঝতে পারেননি, রাইট? আমি আবার দেখাচ্ছি। আমার তো এরকম একটা অপশন এসেছিল, রাইট নাকি? আপনাদের ক্ষেত্রে ঠিক এরকম একটা অপশন আসবে। আপনারা যেটা করবেন, এই অপশন থেকে ইগনোর করে আপনারা চলে যাবেন ফ্লাইটে যাবেন, এই যে ফ্লাইটে যাবেন। যাওয়ার পর দেখেন আমার লোকেশন দেখাচ্ছে এখানে। এরপর আমাদের কাজ হচ্ছে স্ট্যান্ডার্ডে যাবে। স্ট্যান্ডার্ডে গেলাম, যাওয়ার পর ও একটা আমাকে গ্রিড তৈরি করে দিল, এখানে গ্রিড, যে তোমার স্টাডি এটা তুমি এই জায়গায় ডেটাটা ক্যাপচার করবে। এখন কথা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট কোনটা, আমার ড্রোনটা কোথা থেকে স্টার্ট করবে? আমার ড্রোনটা এখান থেকে স্টার্ট করবে, তারপর ডেটা ও সিকোয়েন্স ওয়াইজ কালেক্ট করবে। কথা হচ্ছে এখন আমাদের কাজটা কি, আমার যদি এরিয়াটা আরো বড় লাগে বা আরো বড় হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে দেখেন কোণে ধরে আমরা টেনে বের করে দেব, বড় করে দেব। এখানে আমরা টেনে দেখেন এখানে একটা ক্লিক করলাম, করে এখানে একটা করলাম, এখানে আমরা ইচ্ছা মতো এখানে একটা ক্লিক করে এখানে একটা করলাম, ইচ্ছা মতো টেনে আমরা আমাদের এরিয়া ওয়াইজ নিতে পারবো। আমার ধরেন স্টাডি এরিয়া এতটুকু, আমার এতটুকু জায়গার আমরা পলিউশন মেজার করছি, অথবা কতটুকু ঘর বাড়ি আছে সেটা আমরা এখানকার ডিজিটাইজিং করবো। এই জন্য আমাদের হাই রেজুলেশন ইমেজ লাগবে, এটা আমাদের একটা অবজেক্টিভ। ঠিক আছে, তো আমরা এই পার্টটাকে সিলেক্ট করলাম। এখন আপনাদের কাজ কি দেখেন, এখন আপনাদের কাজ হচ্ছে আমার এইটুকুতে সার্ভে করতে গেলে আমার টোটাল কত মিনিট কাজ হচ্ছে এখানে? আমার ড্রোন কত মিনিট ফ্লাই করবে এখানে? দেখতে পাচ্ছেন এটা? মানে 4-5 মিনিটের মতো, প্রায় 5 মিনিট। আমার এই জায়গায় ডেটাটা নিতে আমার ড্রোন করবে 5 মিনিট ফ্লাই, এবং আমার টোটাল কত একর? 6 একর। কিন্তু কথা হচ্ছে আমরা যখন প্রফেশনালি মাঠে কাজ করতে যাই, আমাদের ড্রোনের ভাইয়া ম্যাক্সিমাম, আমাদের বেসিক্যালি ড্রোনগুলোর ম্যাক্সিমাম ফ্লাইট টাইম হচ্ছে 20 থেকে 22 মিনিট। বুঝতে পেরেছেন? তাহলে এখানে তো কম দেখাচ্ছে, এটা কি ভুলভাল হিসাব? না, এখানে ভুলভাল কিছু দেখায় না, আমরা তো এখনো কিছু করি নাই। আমরা কি এখানে কোনো ড্রোন সিলেক্ট করেছি ভাইয়া?
আমরা জাস্ট কি করছি, আমরা একটা জাস্ট মিশন প্ল্যানিং করছি, ফ্লাইট প্ল্যানিং। ওকে, আমাদের কতটুকু এরিয়া আমরা জাস্ট ডিফাইন করে দিচ্ছি, তারপর পরের চিন্তা আমরা কতটুকুতে ফ্লাই করাবো, কখন করাবো। তো আমার মনে হলো যে না, আমার জায়গাটা আর একটু বড় লাগবে, তো আমি একটু বাড়ায় দিলাম আমার এতটুকু জায়গা। তো আমার এতটুকু জায়গা স্টাডি এরিয়া, আমার এতটুকু জায়গাতে আমার 7 মিনিট ডেটা লাগবে, 11 টোটাল 11 একর জায়গা, এবং আমার 230টা ইমেজ লাগতেছে। এটা একটু খেয়াল রাখবেন, জাস্ট এইটুকু। এটা কত ফিট হাইটে ভাই? এটা 200 আমি ফিট। আমার সর্বোচ্চ হচ্ছে 500 ফুটে উঠবে। তো আমি কি করব, যদি আমি দেখেন এরিয়াটা বাড়াই দিলাম, আরো হাইট বাড়াই দিলাম, হাইট বাড়ালে ছবি কমবে, আমার ছবি কমতেছে এবং একর কমতেছে, রাইট? এবং আমার ইমেজ কমলো। এখন এটা ঘটার মেইন রিজনটা কি, কেউ কি বলতে পারেন কেন ঘটলো? বেশি এরিয়া কভার করতে পারবে বেশি উপরে গেলে। এই যে জিএসডিটা দেখলাম একটু আগে, মনে আছে? এই জিএসডিটা, আমার যখন হাইট বাড়বে ড্রোনের, তখন আমার নিচে কাভারেজের এরিয়া বাড়বে। এই ডিসটেন্সটা বাড়লে, এখান ড্রোন থেকে আমার এই সারফেসের ডিসটেন্স বাড়লে আমার কাভারিং এরিয়া বাড়বে। বোঝা গেছে? মানে বুঝাতে পেরেছি? এই কারণে আমার কি হয়েছে, ইমেজের সংখ্যা কমে গেছে। তো আমরা যেটা করি, আমরা ম্যাক্সিমাম 350 বা জায়গা ওয়াইজ আমরা এটাকে ডিফাইন করে দিই এই জায়গাতে। এরপর আমাদের কাজ হচ্ছে, দেখেন আমাদের অ্যাডভান্সে যাব, আমরা লো লাইটে কি ফ্লাই করবো কিনা টিক মার্কটা দিব, ঠিক আছে? এবং এখানে একটা কথা বলছে যে আপনি ওভারল্যাপ 75 ফ্রন্ট এবং সাইড 70%। এই জিনিসটা কি বলতে পারেন? ওভারল্যাপ এই জিনিসটা কি, আর কোনো আইডিয়া? আচ্ছা, আর কেউ বলবেন ওভারল্যাপটা কি? আর কোনো আইডিয়া? যে ছবিগুলো ক্যাপচার করবে একটার উপর আরেকটার ওভারল্যাপ করবে কর্নারগুলো। ওকে, আর কিছু হতে পারে কিনা? আপনারা মনে মনে আমাকে গালাইতেছেন, বলছেন ভাই কি সব কোশ্চেন করে উল্টা পাল্টা, এমনি কষ্ট করে ক্লাস করতেছি তাই না, এরকম মনে হচ্ছে। ওকে, দেখেন ওভারল্যাপটা হচ্ছে একটা ইমেজের সাথে আরেকটা ইমেজের কমন বাউন্ডারি। আমরা যখন এখানে মিশন প্ল্যানিংটা করি, আমাদের ড্রোন তো এভাবে যায়, গেল কোথায়? আমার এটা একটা স্টার্ট এরিয়া না, আমার স্টার্টিং পয়েন্ট যদি এখানে হয়, আমার স্টার্টিং পয়েন্ট এখানে স্টার্টিং, ও তো এইভাবে ডেটা ক্যাপচার করে। এইভাবে করে না ভাইয়া? ও তো এইভাবে করে। ও যখন ওভারল্যাপটা করে, আমরা যখন ডিভাইড, মানে আমাদের ওভারল্যাপের যত ওভারল্যাপ বেশি, আমার ইমেজ অ্যাকুরেসি তত বেশি। এটা মাথায় রাখবেন, আমার ওভারল্যাপ যত বেশি, অ্যাকুরেসি তত বেশি। আমাদের মিনিমাম 70 থেকে 75% ওভারল্যাপ নেই, ঠিক আছে? আমাদের কি আছে, ফ্রন্ট ওভারল্যাপ। আমার ড্রোনটা যখন সামনে দিয়ে যাবে ফ্রন্টের ক্ষেত্রে, আমার প্রথম ইমেজটা এখানে ক্যাপচার করবে। প্রথম ইমেজ যখন ক্যাপচার করবে, এটা প্রথম ইমেজ, সেকেন্ড ইমেজটা প্রথম ইমেজের 75% জায়গা দখল করবে সামনের দিকে, এটা ওভারল্যাপ বলছি আমরা। তারপর কি করবে, থার্ড ইমেজটা এই ইমেজের আবার 75% জায়গা কভার করবে। তো এরকম করে কন্টিনিউয়াস 75% কমন ধরে সামনের দিকে আগাইতে থাকবে। তো আমরা এটাকে বলছি কি, ওভারল্যাপ, কমন বাউন্ডারি। বুঝতে পেরেছেন? এটা করার মেইন রিজন হচ্ছে আমার অ্যাকুরেসি লেভেল হাই থাকবে, আমার ডেটা এরর সংখ্যা কম থাকবে। বুঝতে পেরেছেন? এরপর আমাদের কাজ হচ্ছে, এগুলো সবই আমরা ঠিক দিলাম, দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখানে যাবেন, যাওয়ার পর আপনার ড্রোনটাকে কি করবেন, আপনার যে ড্রোনটা জাস্ট এখানে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার কোনো কাজ নাই, আপনি ড্রোনটা যেন অন করলে এখানে ড্রোন কানেক্ট দেখাবে, কানেক্ট ড্রোন করার পর এখানে ক্লিক করলে আপনি যে ফ্লাইটটা করেছেন সেটা চেক লিস্টটা দেখাবে যে আপনার চেক লিস্টটা ঠিক আছে কিনা। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি যখন চেক লিস্টটা বা নতুন কোনো জায়গায় সার্ভে করবেন, আজকে এখানে সার্ভে করেছেন, কালকে যখন আপনার এই জায়গায় সার্ভে করবেন, তখন কিন্তু আপনাকে ড্রোনটাকে ক্যালিব্রেশন করতে হয়। আপনারা কি জানেন ড্রোন ক্যালিব্রেশন কিভাবে করতে হয়? কোনো আইডিয়া আছে?
ভাই ড্রোন তো ইউজই করিনি, কেমনে বলবো? ওকে, সমস্যা নাই, আজকে ইউজ করার নাই, একটা সময় তো করবেন নাকি? সবাই তো আর মানে ড্রোন তো করেই না ইউজ। ওকে, দেখেন আমরা যখন আমার ড্রোন তো স্যাটেলাইটের সাথে কানেক্টেড নাকি? স্যাটেলাইটের জিপিএস বলেন, জিপিএস নিয়ে তো কাজ করে অনেকগুলো স্যাটেলাইটের, যখন একসাথে কাজ করে 3টা বা 4টা, একের অধিক বা 4টা 5টা, যখন স্যাটেলাইট আমাদেরকে সিগন্যাল দেয়, সেই সিগন্যালটাকে কাজে লাগায় ওর জায়গাটাকে ক্লিয়ার মেজারমেন্ট করে, জিপিএস লোকেশন ওয়াইজ সে কাজ করে। তো আপনি আজকে এখানে সার্ভে করেছেন, কালকে মনে হলে এখানে সার্ভে করবেন। আপনি কি যে মানে শুধুমাত্র ড্রোনটা অন করে কি সার্ভে করার সুযোগ আছে ভাইয়া? তো আমাদের সুযোগ নেই। এই জন্য কি হয়, আমাদের এই জায়গার জিওলজিক্যাল লোকেশনের সাথে আমার ড্রোনটাকে ফিক্স করার জন্য আমরা কি করি, এখানে ক্যালিব্রেশন করি। আরেকটা কারণে করি, কারণ আমাদের ডিজিআই যত ড্রোন সব অটো ড্রোন। আপনি ওকে ড্রোনটাকে কমেন্ট দিয়ে ছেড়ে দিবেন, একটা কমান্ড দিয়ে, ও একা একা এই জায়গায় সার্ভে করে আপনার ড্রোন ঠিক যেখান থেকে উড়াবেন সেখানে এসে বসে পড়বে, নেমে যাবে। বুঝতে পেরেছেন? এই জিপিএস এর জন্য সেটা হয় কিন্তু। ওকে, তাহলে দেখেন ভাইয়া, আমার প্লিজ ভাইয়া প্লিজ। হ্যাঁ, ওই যে এখানে লো লাইটটা টার্ন অন হয়ে আছে, এটা কি এখন নাইট টাইম এই জন্য লো লাইট? না ভাইয়া, আমি এটা কম করেছি। এখন অনেক সময় হয় কি, আপনি তো দিনের বেলা সার্ভে করেন, এখন অনেক সময় হয় না যে আপনার বিকেল 5টার পর 6টার পর বা আকাশ মেঘলা তখন সার্ভে করতে হচ্ছে, তখন আপনি কি করবেন? ও তখন ওই টাইমটার জন্য ওই টাইম, তাই না? ইয়েস। এই যে অবস্টিকল অ্যাভয়েডেন্স মানে কি, আপনার ড্রোনটা এখনকার যে ড্রোনগুলো থাকে, ও অটোমেটিক্যালি সামনে কোনো প্রতিবন্ধকতা আসলে ও সেটাকে ইগনোর করে, সামনের দিকে আর যায় না। এখন ধরেন আপনি সার্ভে করতে গেছেন, আপনার জানা নাই জায়গাটাতে আপনি কি করবেন, কিভাবে সার্ভে করবেন। এখন সামনে আপনি মিশন প্ল্যানিং করেছেন, করে ড্রোনটাকে ফ্লাই করে দিয়েছেন, কিন্তু সমস্যা হচ্ছে এই 4 নাম্বার রোডের কাছে এসে আমার যে হাইটটা দেওয়া আছে, এই হাইটের থেকেও বড় একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ আপনার বাড়ি খাবে না, ইলেকট্রিক্যাল তার থাকতে পারে না। সো এই জন্য আমরা করি কি, এই অবস্টিক্যাল অ্যাভয়েডেন্সটা আমরা অন করে রেখে দিই, যেন আমাদের সামনে কোনো বিল্ডিং থাকলে সেখানে যেন বাড়ি না লাগে, গাছ থাকে গাছে যেন বাড়ি না লাগে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আমার কথা হচ্ছে আপনারা কোশ্চেন করেন। আমার এই সেক্টরে ধরেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বোঝানোর মতো যতটুকু হোক আইডিয়া আছে। আমার কথা হচ্ছে আপনারা কোশ্চেন করলে আপনাদের শেখার জায়গাটা বাড়বে। আমি না পারলেও হয়তো কোথা থেকে আপনাদেরকে জেনে বলবো, বাট আপনাদের যা মনে আসে বলেন, কোনো সমস্যা নেই। ওকে, তো যেটা হলো কি ভাইয়া, আমরা এই পার্টটা কি যে দেখা এলাম, আমরা এই পার্ট পর্যন্ত কি আপনাদের সবার ক্লিয়ার এই কনসেপ্টটা? ঠিক আছে, আপনারা যদি এই পার্টটা সম্পর্কে মানে ক্লিয়ার থাকেন তাহলে তো হয়ে গেল। এরপর আমাদের কাজ হচ্ছে কানেক্ট ড্রোন করলে আমাদের ড্রোনটা কানেক্ট হয়ে যাবে, আর এখানে জাস্ট একটা অপশন আসবে যে মানে ফ্লাই করে দিলে অটোমেটিক্যালি ও ড্রোনগুলো ডেটা নিয়ে আপনার কাছে ব্যাক করবে। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, আপনি ড্রোনটাকে যে ফ্লাই করালেন, আপনাকে অবশ্যই আপনার ড্রোনটার নেচার সম্পর্কে জানতে হবে। আপনার ড্রোনের ব্যাটারি কি এমন হতে পারে না যে 30% চার্জ থাকা অবস্থায় ড্রোনটা হুট করে বন্ধ হয়ে গেল, তখন আপনি কি করবেন? এটা হতে পারে না ভাইয়া। সেকেন্ড হচ্ছে, আমার ড্রোনগুলো যে প্রচুর পরিমাণে গরম হয়, আপনারা যখন ড্রোন ফ্লাই করাবেন, আপনার বেশি বড় এলাকা হলে আপনার ড্রোনের ফ্লাই হারায় যেতে পারে, এবং ড্রোন কিন্তু প্রচুর গরম হয়, এবং গরম হলেও ভয় পাওয়ার কিছু নাই, কারণ ড্রোনের মধ্যে একটা কুলিং সিস্টেম রয়েছে। ওকে, থার্ড পার্ট হচ্ছে, আমরা যখন ড্রোন ফ্লাই করি, বড় কোনো পাখি থাকলে ওই পাখি কিন্তু ড্রোনটাকে তার একটা শত্রু এনিমি মনে করে সেই ড্রোনটার সাথে একটু ঝামেলা করে, ড্রোনটাকে ঠোকর দিতে আসে। ঠোকর বুঝতে পেরেছেন? আমরা কি ঠোকর বুঝি? আমরা যে গ্রামে থেকে সবাই বুঝি না। ও এসে কি করে, ড্রোনটাকে ধরতে চায়, মনে করে ওর শত্রু। ওকে, তো এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে, আপনি ড্রোন পাইলট হতে চান, আপনার আসলে কি যোগ্যতা থাকতে হবে, আপনি কিভাবে ফ্লাই করতে পারবেন? ভাইয়া, আমাদের কিন্তু 16 থেকে মিনিমাম 16 বছর বয়স হতে হবে আপনার ড্রোন ফ্লাই করতে হলে।
পাইলট লাইসেন্স নিতে গেলে, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এটা আমাদের কি ফ্লাইট প্ল্যানিং করা হয়ে গেল, মিশন প্ল্যানিং করা হলো। আমরা এরপর কি করলাম, ড্রোনটাকে ফ্লাই করলাম। করার পর আমাদের স্টার্টিং পয়েন্ট কোথায় ছিল? আমার স্টার্টিং পয়েন্ট আই থিঙ্ক এখানে ছিল। আমার ড্রোনটা অটোমেটিক্যালি আসে, যেখান থেকে ড্রোনটা উড়বে সেখানে ড্রোনটা কিন্তু অটোমেটিক্যালি এসে আবার নেমে যাবে। তখন আপনাদের কাজ হচ্ছে ড্রোনটা থেকে মেমোরি কার্ড থেকে ইমেজ গুলো নিয়ে আপনাদেরকে ফার্দার প্রসেস যাওয়া। হ্যাঁ, এখন প্রসেস করতে গেলে আমাদের কি কি লাগে? প্রসেস করতে আমাদের সফটওয়্যার গুলো লাগে, সেটা হচ্ছে পিক্স 4D। আপনারা নাম শুনেছেন? ইয়েস। ওকে, মেটাশেপ, এজিসফট মেটাশেপ, এই নামটাও তো আপনারা শুনেছেন, রাইট? দেখেন আমরা একটা কাজ করেছি মেটাশেপ দিয়ে। ভাই আসলে কি আপনাদেরও বোরিং লাগবে, শর্ট সময় তো, এই শর্ট সময় আসলে এভাবে ডিপলি আসলে বোঝানো সো টাফ। আমরা যদি একটা সিকোয়েন্স ওয়াইজ কোনো ক্লাস করতাম তাইলে হয়তো বা আপনাদের ক্ষেত্রে প্রবলেম হইতো না, তাই না? আমাদের একটা মিশন থাকতো যে আমাদের কোন দিন কি শিখতে হবে। দেখেন আমি মেটাশেপটা অন করেছি, এজিসফট মেটাশেপ। এই সফটওয়্যার দিয়ে আমরা মূলত কি করি, আমাদের ড্রোনের যত ইমেজ আছে এরকম প্রসেস করি। যে দেখতে পাচ্ছেন এটা অনেকগুলো সিঙ্গেল ইমেজ দিয়ে পুরো একটা গ্রামের আমি ইমেজ তৈরি করেছি। দেখেন এটা আমার একটা মেটাশেপের সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আমরা কি করি, এই ড্রোনের ইমেজ গুলোকে এখানে এনে আমরা ফার্দার প্রসেসে যাই। ইমেজ আনার জন্য কি করি আমরা, দেখেন এখানে ফাইল আছে, এডিট আছে, ভিউ আছে, ওয়ার্ক ফ্লো আছে, মডেল আছে, ফটো আছে, অর্থ আছে, টুলস আছে, হেল্পস আছে। আমার ফাইলে কি আছে, নিউ আছে, ওপেন আছে, এরকম অনেকগুলো অপশন রয়েছে। এখানে আমি একটা কাজ করেছিলাম, দেখেন এই যে রাজু ভাই লেখা আছে, এই ফাইলটা একটু ওপেন করলাম। এটা হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্ট, চাঙ্ক লেখা আছে না ভাইয়া? এটা আমাদের মূলত টেবিল অফ কন্টেন্ট। আমরা যে কোনো ডেটা ইনপুট দিলে, আমরা যে কোনো ডেটা নিয়ে কাজ করতে গেলে আমরা কি করি, টেবিল অফ কন্টেন্টে আমাদের ডেটাগুলো থাকে, এটা টেবিল অফ কন্টেন্টে থাকে। দেখেন আমরা একটা সার্ভে করেছিলাম এই ড্রোন দিয়ে, করার পর আমরা এরকম ইমেজ তৈরি করতে পেরেছি। কি করেছি, 3D মেশ করেছি, 3D ইমেজ করেছি। এটাকে আমি অফ করে দিই, এটা দরকার নাই। তারপর ডেম করেছি, ডিজিটাল এলিভেশন মডেল, রাইট, এইটা। তারপর কি করেছি, অর্থ ফটো করেছি, যেটা আমাদের সার্ভেতে লাগে। আমরা যখন ড্রোন ফ্লাই করি, সার্ভে করি, ডিজিটাইজিং করি, আপনারা জানেন। তো আমাদের এই ইমেজগুলো থেকে আমাদের ফিচার্স গুলোকে এক্সট্রাক্ট করতে হয়। এখানে মনে একটা বাথরুম বা খ্যারের ঘর আছে, দেখেন দেখা যায়। আপনাদের মনে হইতেছে ভাই আপনি এত কিছু দেখেন, বাথরুমটাই দেখাইলেন। ওকে, এখানে একটা কি রাইট, এখানে একটা জিসিপি নেওয়ার একটা পয়েন্ট আছে। আমরা যখন জিসিপি নিই তখন কিন্তু আমাদেরকে ভাইয়া মিনিমাম কয়টা জিসিপি নিতে হয় কেউ জানেন? বড় এলাকার জন্য কতটুকু নিতে হয়, ছোট এলাকার জন্য কতটুকু নিতে হয়, কারো কোনো আইডিয়া? জিসিপি আপনি যত বেশি নিতে পারবেন তত বেটার। আর প্রত্যেকটা এজে আপনার হচ্ছে বাউন্ডারির দিকে নিতে হবে এবং হচ্ছে মাঝখানে নিতে হবে, এটা মানে রুল অফ থাম্ব। আর আপনি যত বেশি নিতে পারবেন তত বেটার। কেন ভাই কম নিলে বেটার হবে না? কম নিলে বেটার হবে না, হবে না এই কারণে এটা একটু বলি। সেটা হচ্ছে ওই জিসিপি আপনি নেবেন আসলে কি হিসেবে, ওটার একটা ভ্যালু থাকবে। আপনার ওই অ্যাকুরেসি, আপনার যত বেশি সংখ্যক পয়েন্ট আপনার টাই পয়েন্ট আপনি দিতে পারবেন তত বেটার আর কি। কারণ জিসিপি সাধারণত জানে কি যে ওগুলো হচ্ছে মানে ইনস্ট্রুমেন্ট দিয়ে নেওয়া হয়। তো সাধারণত আমি যেভাবে করি সেটা হচ্ছে আমি টোটাল স্টেশন ইউজ করি আর কি। টোটাল স্টেশন দিয়ে কোঅর্ডিনেট অনেক বেশি বেটার আসে জিপিএস থেকেও। তো সেই ক্ষেত্রে আমার জিপিএস সেট মানে আমি জিসিপির আশেপাশে যতটুকু এরিয়া আছে ততটুকু সেটা হইতেছে মানে অন্যান্য এরিয়ার থেকে কোয়ালিটি বেশি হবে। মানে জিসিপির কাছাকাছি যত আমি যাব তত হইতেছে আমার ওই কোয়ালিটি অফ ইমেজ ওইখানে আর কি অ্যাকুরেসিটা বেশি হয়।
ওকে, আমরা ভাই যত- অনেক কিছু আইডেন্টিফাই করেছি। হ্যাঁ ভাইয়া, যত বেশি আমি আপনাকে দ্রুত করতে একটু পারি। বলে রাখি, আমরা ছোট এলাকার জন্য 4 থেকে 5টা নিলেই আমাদের জিসিপি এনাফ। হ্যাঁ, বড় পরিসরের জন্য 6 থেকে 8টা নিতে হবে। আপনাকে 1000টা নেওয়ার সুযোগ দরকার নাই। আমার কথা হচ্ছে, আপনি যদি এখানে একটা পয়েন্ট নেন, আমার পয়েন্টে যদি আমার ল্যাট লংটা যদি একদমই প্রপার অ্যাকুরেট থাকে 4টা, তাহলে কি আমার জিও রেফারেন্সিং এর, দেখেন আমার জিও রেফারেন্সিং, আমরা জিসিপি কেন নেই, কারণটা হচ্ছে আমার জিও রেফারেন্সিং করার জন্য নেই, প্রপার বা বেটার অ্যাকুরেসির জন্য, রাইট? এর বাইরে কিন্তু কিছু না। আমি যদি এক্স ওয়াই জেড নিই, তাহলে জেডটা নিলে এলিভেশনটা পাই, প্রপার এলিভেশন পাই, রাইট ভাই? হ্যাঁ, এর বেশি কিন্তু কিছু না। এখন আমাদের জিসিপি নেওয়ার ধরন হচ্ছে, দেখেন আমার তো এটা একটা সমতল ভূমি না, তাই না? এটা এটা এই জায়গার হাইট সব থেকে বেশি মনে হচ্ছে না এই পার্টটার, নাকি এই পার্টটার? হ্যাঁ, যেটা লাল ওইটা হয়তো আপনি, হ্যাঁ এলিভেশন লাল যেখানে ওখানে বেশি হাইট, এলিভেশন বেশি। ওকে, তাহলে আমার দেখেন এখানে 437 মিটার এই জায়গার হাইট, নাকি? হ্যাঁ, ওকে, তার মানে এই জায়গার হাইট কত? এই সবুজের কত 405। ধরে নিলাম ভাইয়া 405, রাইট? এখন আমাদের হ্যাঁ। জিসিপি নেওয়ার নিয়ম হচ্ছে, আমার এখানে সর্বোচ্চ যে উচ্চতা আছে সেখান থেকে জিসিপি নিতে হবে, নাকি? রাইট, রাইট, এবং আমার সর্বনিম্ন যে প্লে লোকেশন আছে সেখান থেকে নিতে হবে। রাইট। ওকে, বেসিক কনসেপ্ট তো এতটুকুই, কারণ আমরা এলিভেশন করতে গেলে, কন্ট্রোল তৈরি করতে গেলে আমার প্রপার এলিভেশন লাগবে। ইয়েস। তো দেখেন, আমাদের ভাই 1000টা জিসিপি নিতে হবে তার কোনো মানে নাই। ওকে, আমরা যেটা করি, আমাদের কাজ হচ্ছে, আমার যে জিসিপি পয়েন্টটা নিব, আমার ডিভাইসের যেন অ্যাকুরেসি ঠিক থাকে ভাইয়া, এবং আমরা যে পয়েন্টটা নিয়েছি সেটা যেন আমার প্রপার পয়েন্টটা হয়, মানে আমার ল্যাট লংটা যেন প্রপারলি পাই। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আপনাকে যে 1000টা জিসিপি নিতে হবে তার কোনো মানে নাই। আপনি এখানে যে জিসিপিটা নিয়েছেন, এই যে এখানে একটা দেখেন মানুষ আছে, আপনি এখানে যে জিসিপিটা নিয়েছেন, আমার ঠিক এই পয়েন্টটার জন্য আমার ল্যাট লংটা অ্যাকুরেট থাকে এই জায়গাটা। এখন আমাকে বলেন, আমি যদি আইফোন দিয়ে জিসিপি নেই, স্যামসাং দিয়ে জিসিপি নেই, টোটাল স্টেশনে নেই, আরটিকে দিয়ে নেই, 3-4টা দিয়ে যদি নেই, তাহলে আমার সব থেকে অ্যাকুরেসি লেভেল কোনটা ভালো আসবে মনে হয় আপনাদের? টোটাল স্টেশন। কারণটা হচ্ছে কি ভাইয়া, ওটা স্পেশাল ওটার জন্য ডিজাইন করা, নাকি? রাইট। সো আমার কথা হচ্ছে, আপনি যখন সার্ভে করবেন, আপনার স্পেশালি যেটা দিয়ে আমরা সার্ভের জন্য দরকার সেটা নিতে হবে, এবং আমার অ্যাকুরেসি যেটা ভালো সেটার জন্য নিতে হবে। ওকে, বেসিক কনসেপ্ট এতটুকুই ভাইয়া। আপনাকে এখানে একটা জিসিপি নিছেন, এখানে একটা নিছেন, এখানে একটা নিছেন, কোনো দরকার নাই। আমার কথা হচ্ছে, আপনি বেশি নিতে পারেন, তবে আমার ল্যান্ডের হাইট ওয়াইজ। এখন আমাকে বলেন, আমাদের যে বরেন্দ্র অঞ্চল আছে, ব্যারেন ল্যান্ড, সাপাহার অঞ্চল, নওগাঁ অঞ্চল, এখন আমার ল্যান্ডগুলো কিন্তু সোপান বলি আমরা, রাইট? ওই অঞ্চলগুলোর সৃষ্টি কিন্তু অনেক আগে হয়েছে। আমাদের বাংলাদেশের বদ্বীপ বা বাংলাদেশের সৃষ্টির আগে কিন্তু আমাদের যে বরেন্দ্র এলাকা আছে সেটা সৃষ্টি হয়েছে, আপনারা কি জানেন? তাহলে একটু আমাদের একটু গল্প করেন, আমার গল্প শুনতে খুব ভালো লাগে, বলেন তো, বলেন একটু, আমরা শুনি, যা মনে আসে বলেন। ওই জায়গা সম্পর্কে আর কি আইডিয়া আছে? আসলে যদি আমরা ভৌগোলিক ভাবে চিন্তা করি, আমাদের এরিয়াটা ছিল আসলে প্রথম দিকে এই সমতল ভূমি। ভাইয়া আপনি যখন কথা বলতেছেন, আপনার মাইকটা মনে হয় একটু কাছে যাচ্ছে, স্পিকারটা মানে বেশি আসতেছে না আসতে? কথাটা নয়েজি আসতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে যে উঁচু বা পাহাড় অঞ্চল যেগুলো আছে, এগুলো হচ্ছে আগে হয়েছে, তারপরে আস্তে আস্তে পলি, তারপরে বিভিন্ন মাটি পড়তে পড়তে আস্তে আস্তে আমাদের এই সমতল ভূমিগুলো গড়ে উঠছে, ওইটাই আর কি। আমরা যদি জিওলজিক্যাল আমি বলি। হ্যাঁ প্লিজ প্লিজ ভাইয়া, আমরা সবাই মিলে আমাদের যে ইন্ডিয়ান প্লেটটা মানে ছিল, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা থেকে আইছে। সো অ্যান্টার্কটিকা থেকে আসে যখন এই ইউরেশিয়ান প্লেটের সাথে ধাক্কা খেলো, তখনকার হিমালয় তৈরি হয়েছে, প্লাস যে নওগাঁ বা এই ঠাকুরগাঁও অঞ্চলটা সেটা আগে থেকেই ছিল, অনেক আগে থেকে। পরবর্তীতে 10 মিলিয়ন 1 মিলিয়ন বছরের মধ্যে আমাদের এই সমতল ভূমিটা তৈরি হয়েছে। ওকে, আমাদের কোন কোন প্লেটের মানে সাথে হয়েছে আপনি বলছেন? ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট। ইয়েস। আর কারো কোনো আইডিয়া আছে? দেখেন, আমরা আসলে ওইদিকে যাচ্ছি না, আমরা জাস্ট নলেজ শেয়ার করছি। হ্যাঁ, ওকে।
দেখেন আমাদের প্রায় কত 2000 কত মিলিয়ন বছর আগে, 200 মিলিয়ন বছর আগে কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেটটা সেপারেটেড হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর গন্ডোয়ানা অনেক ল্যান্ড, গতিতে আসে। আমাদের যে সুপার সুপার কন্টিনেন্ট ছিল গন্ডোয়ানা ল্যান্ড, তাই না? এই সুপার কন্টিনেন্টটা কি করলো? ব্রেক করলো, ইন্ডিয়ান প্লেটটা আমাদের ভেঙে গেল। তারপর কি হলো, আমাদের ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ার যে প্লেটটা আছে সেটা কি করলো? কোলাইড করলো, কোলাইড করে Collide করলো। হিমালয়টা তৈরি হলো। তেথিস সি নাম শুনেছেন? আমরা শুনেছেন কি? তেথিস সি? হ্যাঁ মানে একমাত্র সি নাকি জানি বলে নাকি, আমি খেয়াল করতে আচ্ছা, পারিনি। আমরা ওই অতদূর পর্যন্ত যাচ্ছি না, আমরা বেসিক গুলোই থাকি। হ্যাঁ, দেখেন আমাদের প্রায় ইন্ডিয়ান প্লেটের সাথে কি করলো, ইউরেশিয়ান প্লেটের একটা বিশাল বড় সংঘর্ষ হলো। হওয়ার পর কি করলো, আমাদের এই ফোর্সে আমাদের যে এই যে চট্টগ্রাম যে পার্ট গুলো রয়েছে, আমরা একটু গুগল ম্যাপটা দেখে আসি। চট্টগ্রাম বলবো না, আমাদের হিমালয়ের যে পার্টটা, হ্যাঁ হিমালয়ের পার্টটা ফর্ম করলো। আপনারা কি জানেন প্রতি বছর আমাদের হিমালয়টা আরো বড় হচ্ছে? হ্যাঁ অবশ্যই, কারণ এটা কোলাইড করতেছে, ওই 10-15 সেন্টিমিটার করে প্রতি প্রতি বছর বাড়তেছে। ওকে, দেখছেন আমাদের সবারই কিন্তু অনেক আইডিয়া আছে। দেখেন আমাদের আমাদের যে ব্যারেন ল্যান্ড, মধুপুর ল্যান্ড, তারপর সাপাহার, নওগাঁ, পোরশা, নবাবগঞ্জ, দিনাজপুর, বগুড়া, এই নওগাঁর কিছু পার্ট কিন্তু ভাইয়া, এই পার্ট গুলো কিন্তু আমাদের এই যে বে অফ বেঙ্গল বা বাংলাদেশের যে ল্যান্ডফর্ম গুলো আছে লোয়ার স্ট্রিমে, এগুলোর থেকেও কিন্তু ওর বয়স বেশি, তাই না? আপনারা কি জানেন এটা? তো যাই হোক, আমরা ওইদিকে আর যাচ্ছি না। তো ওই ল্যান্ডগুলোর কেন আসলাম ওই ল্যান্ডগুলোতে, কারণ হচ্ছে ওই ল্যান্ডগুলো আমাদের এই টাইপের। দেখেন আমাদের ল্যান্ডের যদি হাইটটা, আমাদের ল্যান্ডগুলোর সিস্টেমটা এরকম, রাজশাহী, সাপাহার, নওগাঁর ল্যান্ডগুলো এরকম। আমরা যখন কন্টুর তৈরি করব ভাইয়া, তখন আমাদের যদি আমরা এই পার্ট থেকে একটা জিসিপি না নিই, 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 এবং এই পার্ট থেকে যদি জিসিপি না নিই, আমরা কি অ্যাকুরেট ভাবে কন্টুর পাবো মনে হয় আপনাদের, বা এলিভেশনটা পাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, এলিভেশনে এরর হবে যদি তাই না? না নেই। তার মানে কি, এটাও কিন্তু ভাই আমাদের ল্যান্ডের উপর ডিপেন্ড করছে, আমরা কিভাবে আমাদের ইয়েগুলো নিব। Right. সো আমাদের সাপাহার, তারপর নওগাঁর যে ব্যারেন ল্যান্ড গুলো থাকে, ওই ল্যান্ড গুলো কিন্তু আমাদের প্লাস্টিসিন যুগে কিন্তু হয়েছে, প্রায় 11,700 বছর আগে, নাকি না কত, 2.6 মিলিয়ন বছর আগে কিন্তু ফর্ম করেছে। তো আমরা যখন সার্ভে করি, আমাদের কিন্তু এই প্রতিটা পার্টে আমাদের জিসিপি নিতে হবে। তাহলে কি হবে, আমাদের এই পার্ট গুলোতে আমরা কন্ট্রোল তৈরি করতে পারবো। ওকে, এইভাবে আমাদের কন্ট্রোল গুলো আসবে। সো এই জন্য আমরা প্রপার এলিভেশন পাওয়ার জন্য ভাই আমরা ওই পোর্শনে কিন্তু এইভাবে জিসিপি গুলো নিতেই পারি। প্লেন ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমরা আলাদাভাবে নিতে পারি। আমার সর্বোচ্চ ধরেন একটা বিল্ডিং আছে প্লেন ল্যান্ডের ক্ষেত্রে, এটা একটা পুকুর আছে, পুকুর তো নিতে পারবেন না। তারপর এখানে একটা পাহাড় আছে, এখানে কিছু গাছপালা আছে, তার মানে কি আপনাকে এখানে একটা জিসিপি নিতে হচ্ছে, এই পাহাড়ের চূড়ায় একটা নিতে হচ্ছে, রাইট? এখানে তো নেওয়া যেতে যাবে না, আমরা এখান থেকে যদি লোয়ার ল্যান্ড থাকে আপনি সেখানে একটা নিতেই পারেন। তো মিনিমাম কি করতে হবে আমাদেরকে, এই বিষয়গুলোকে বিবেচনা করে আমাকে জিসিপি পয়েন্টটা নিতে হবে, তাহলে আমরা প্রপার এলিভেশন পাবো। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা কিছু জানার আছে কিনা? এই যে দেখেন জিসিপি পার্টটা এখানে এসছে, হাইয়েস্ট পয়েন্ট একটা নিব, লোয়েস্ট পয়েন্ট একটা নেব। হ্যাঁ, ওকে, আমাদের আর বেশি সময় নাই, আপনাদেরকে সবাই কাজে ব্যস্ত, সময় নষ্ট হচ্ছে আপনাদের। দেখেন আমরা যখন ফ্লাইট প্ল্যানিং করি তখন আমরা কি কি সফটওয়্যার ব্যবহার করি, পিক্স 4D ক্যাপচার করি, ড্রোন ডিপ্লয় করি, 3D সার্ভে পাইলট করি, UGCS করি। তো এই সফটওয়্যার গুলো দিয়ে আমরা কি করি, ইমেজ প্রসেসিং করি। হ্যাঁ, এই যে দেখেন এখানে সব বিস্তারিত দেওয়া আছে, এগুলোতে আমরা দিয়ে ইমেজ প্রসেসিং করে থাকি। হ্যাঁ, আমরা বাংলাদেশে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে মেটাশেপ দিয়ে কাজ করি, মেটাশেপ দিয়ে কাজ করি, এটার অ্যাকুরেসি লেভেল ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে ভাইয়া, এই সফটওয়্যার দিয়ে কাজ করলে টাইম অনেক লাগবে। আপনি আজকে রাতে রেন্ডার দিবেন ইমেজ, আপনাকে 2 দিন পর 3 দিন পর সেটার আউটকামসটা পাবেন, যদি বড় এলাকা হয়। তো এই জন্যই আমাদের খুব হায়ার কনফিগারেশনে পিসি লাগে, এবং আমাদেরকে হায়ার কনফিগারেশনে পিসি দিয়ে কাজ করতে হয়। ওকে, এখন কথা হচ্ছে, আপনারা যদি বাইরে যান ড্রোন পাইলট হিসাবে,
বা বাইরে বাইরে যদি জব করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের কি লাগবে? আপনি যদি বাইরে পাইলটের জব করতে চান সেক্ষেত্রে কি ধরনের লাইসেন্স লাগতে পারে? সিভিল এভিয়েশনের ড্রোনের লাইসেন্স, ড্রোন পাইলটের লাইসেন্স। আপনি কি শিওর যে আপনি ইউএসএ গেলে আপনার সিমিলার ধরনের পাইলটের লাইসেন্স লাগবে? ওইখানে লোকাল কিছু রেগুলেশন থাকে, তারপরে তাদের এখানে FAA নামে একটা অর্গানাইজেশন আছে, Yes. তাদের কাছ থেকে নিতে হয়। আপনি যদি বাইরের দেশে জব করতে চান, পাইলট হতে চান, তাহলে আপনাকে FAA ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা অথরিটি আছে, সেটাকে আমরা বলি 107 একটা ফর্ম আছে। ওরা 107 এর আন্ডারে আপনাকে একটা লাইসেন্স দিবে, পাইলট লাইসেন্স। বুঝতে পেরেছেন? জি। তো এই লাইসেন্স পাইতে হলে আপনাকে কিন্তু অনেকগুলো কাজ করতে হবে। আপনাকে কিছু এক্সাম দিতে হবে। কি দিতে হবে? এক্সাম দিতে হবে। এক্সাম সিস্টেম হচ্ছে আপনাকে লিখিত একটা এক্সাম দিতে হবে, ড্রোন ফ্লাইটের কিছু এক্সাম দিতে হবে, এবং আপনাকে সিমুলেশনের এক্সাম মানে প্র্যাকটিস করতে হবে। মানে কি 3 থেকে 4টা ধাপে আপনাকে এক্সাম দিয়ে আপনার লাইসেন্স নিতে হবে। ওকে, হ্যাঁ। তাহলে আমরা পাইলটের আবার লাইসেন্সের ধরন আছে ভাইয়া। স্টুডেন্ট পাইলট, প্রাইভেট পাইলট, ওকে, কমার্শিয়াল পাইলট যেটাকে বলে CPL। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আবার এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট, ETP একটা পাইলট আছে। সো এগুলো বাংলাদেশে খুবই কম আছে। বুঝতে পেরেছেন? এগুলো বাইরের দেশে হয় আর কি। এই পর্যন্ত হ্যাঁ বলেন। বাংলাদেশে বেশিরভাগ সিনেমাটোগ্রাফার। হ্যাঁ, সিনেমাটোগ্রাফার। ওরা ভিডিও ক্যাপচার করে, ভিডিও করতে করতে ওরা সার্ভেয়ার হয়ে গেছে, সেটাতে বেশিরভাগই দেখেন সার্ভে করে ফেলে। ওকে, আমাদের এই পর্যন্ত ক্লাসটা মোটামুটি আমরা শেষ করে দিলাম। হ্যাঁ, এবং আপনাদেরকে একটা কথা বলি, আমরা আমাদের যে শুভ সাহেব আছেন উনি কিন্তু, বা আমাদের অর্গানাইজেশন যৌথভাবে 2 দেশের একটা ড্রোন পাইলটের মানে ফ্লাইং এর একটা হ্যান্ডস অন ফ্লাইং এর একটা ট্রেনিং আছে আমাদের। হ্যাঁ, আমরা করেছি। সেটা হচ্ছে প্রপারলি আপনারা কিভাবে ড্রোন ডেটা ক্যাপচার করতে ফুল সার্ভে একটা করি, এবং আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ড্রোন ফ্লাইং শেখানো হয়। এটা একটা আমাদের কোর্স রয়েছে 2 দিনের, এবং আলাদাভাবে আমাদের GIS এর কোর্স রয়েছে খুবই অ্যাডভান্স লেভেলের, সেটা শুভ সাহেবের জানে। হ্যাঁ, আপনারা যদি মনে হয় কখনো যে না আমাদের কাছে আপনাদের GIS কোনো কোর্স দরকার, আমাদের 25 তারিখে একটা কোর্স লঞ্চ হচ্ছে GIS এর, আর ড্রোনের এটা একটা কোর্স লঞ্চ হচ্ছে। ওটা আমরা 1000 টাকা কোর্স ফি রেখেছি, আপনারা ইন্ডিভিজুয়ালি ড্রোন ফ্লাইট করতে পারবেন আমাদের সার্ভে ড্রোন দিয়ে। সেকেন্ড হচ্ছে আপনারা কিভাবে একদম রিয়েল লাইফ ডেটা সার্ভে করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাবো এবং সফটওয়্যারগুলো প্রোভাইড করব। আমার ইন থেকে এতটুকুই। অন্যদিকে আপনাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে আমাকে বলবেন, আমি সেটার এগেইনস্ট আপনাকে উত্তর দিব। আর না হলে অনেক রাত হয়ে গেছে, আপনারা সবাই জব হোল্ডার, অনেক কষ্ট করেন, সবাই আমরাই করি, ফলে আমরা হয়তো ক্লাসটাকে শেষ করে দিব। জি ভাই, আমার কোথায় শেখাবেন? এটা আমরা ভাইয়া আমরা যেটা করি, আমরা বুড়িগঙ্গাতে যাই, কারণ ঢাকার মধ্যে আমরা আগে জাহাঙ্গীরনগরে শেখাইতাম, কিন্তু জাহাঙ্গীরনগরে যেটা হচ্ছে রেস্ট্রিক্টেড। ওই যে কদিন আগে একটা মেয়েকে হয়রানিমূলক একটা ইয়ে করলো, মনে আছে? আপনার নিউজ দেখেন? তো ফলে সেখানে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। আমরা যেটা করি, আমরা গোলাপগ্রাম করি, অথবা আমরা বাবুবাজার ব্রিজের ওখানে রিভারের সার্ভে করি, ওখানে আমাদের কিছু কাজ চলে। সো আমরা সেখানেও কিন্তু সার্ভেটা করি, ফুললি সার্ভে করা যেতে পারে আপনাদের সবাই মিলে, যে যারা যারা কোর্স করতে চান। হ্যাঁ, ওকে, এখন বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা কিছু জানার আছে কিনা? আমার ভাইয়া প্রশ্ন একটা হচ্ছে যে বাংলাদেশের লাইসেন্স সম্পর্কে, লাইসেন্সটা কিভাবে নেওয়া যায়, আর হচ্ছে ওই FAA এর লাইসেন্সটা ওইটা আমরা বাংলাদেশ থেকে কি নিতে পারবো নাকি ওটা বাংলাদেশ থেকে আপনি FAA থেকে নিতে পারবেন না, কারণ হচ্ছে কি ওরা যেটা করে ওরা ওখান থেকে প্রোভাইড করে না। হ্যাঁ, মানে ওকে। আরেকটা কথা হচ্ছে আপনি নিতে পারবেন আরেকটা ইউরোপিয়ান ইউনিয়নের বা হচ্ছে US এর একটা এজেন্সি আছে, ওরা আপনার কাছ থেকে $150 চার্জ করে একটা সার্টিফিকেট আপনাকে নিতে পারবেন, সুযোগ আছে। এবং বাংলাদেশের পাইলটের লাইসেন্সের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো লাইসেন্স দিচ্ছে না। ওরা যেটা করছে থার্ড পার্টির সাথে এগ্রিমেন্টে বা থার্ড পার্টিকে অথরাইজেশনশিপ দিচ্ছে, সেখানে আপনাকে ট্রেনিং এর কোর্স করে, সিমুলেশন কোর্স করে, এক্সাম দিয়ে সেই অথরাইজেশন বডির কাছ থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে ভাইয়া। ওটা আমরা সঠিক সময় বলে দিব, ওটা আমরাও অ্যাপ্লাই করেছি বা আমরা ওটা নিয়ে কাজ করতেছি। সো
ট্রেনিং আমরা হয়তো ড্রোন লাইসেন্সের পড়াবো আর কি। বুঝতে পারছি, এখনো তার মানে লাইসেন্স চালু হয় নাই মানে। ও ভাই এখন হয় নাই। হ্যাঁ, এটাই জানার ছিল। ওকে, আর কোনো কোশ্চেন কারো ভাইয়া? রাগ করে হলেও কিছু বলেন, সমস্যা নাই তো। এই শুভ সাহেব আছেন? হ্যাঁ, কার কোনো কোশ্চেন থাকে ঠিক আছে, আজকে আমাদের শেষ করতে পারি। আমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, একটা ছবি নিতে পারি সবাই একসাথে যদি পসিবল হয়, নিয়ে সেটা রেখে দিতে পারি। আমরা যদি কিছু না মনে করেন, একটু ক্যামেরা যদি অন করার সুযোগ থাকে অন করবেন, আমরা একটা ছবি নিব। আর আপনারা অলওয়েজ ওয়েলকাম আমাদের জিআই স্পোর্টস ড্রোনের কোর্স সব করতে। 2 মিনিট ওয়েট। আচ্ছা, ধন্যবাদ নাজমুল ভাইকে আজকে এত সুন্দর একটা ট্রেনিং নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ আজকে হচ্ছে আমাদের ট্রেনিং জয়েন হওয়ার জন্য। ভাই যেটা বললো আমি আগে বলতেছি আর কি, আপনাদের হচ্ছে 2 দিনে একটা হচ্ছে ফিল্ড হ্যান্ডস অন ট্রেনিং ভাই অলরেডি বললো। ভাই অলরেডি জায়গার নাম বলছে অনেক প্রশ্ন করার পরে। তো আমরা খুবই শীঘ্রই এটা শুরু করব। ভাইয়া আমাকে বললে বা আমরা মিটিং করে এটা হচ্ছে আপনাদের জানাই দিব। আমার পেজ থেকে বা ভাইয়ের পেজ থেকে জানানো হবে, আপনারা দেখতে পারবেন। আমি গ্রুপেও আমাদের যে নেটওয়ার্ক যে গ্রুপটা আছে আমি গ্রুপেও হচ্ছে আপনাদের দিয়ে দিব, আপনারা ওখানে দেখতে পারবেন। তো ভাইয়া অলরেডি আপনাদের সাথে কোর্স ফি ব্যাপারে কথা বলছে। আর আজকে তো আপনার কোর্সটা দেখলেন, আপনাদের কাছে অবভিয়াসলি ভালোই লাগছে। সবাই তো প্রশ্ন করলেন, ভাইয়া আনসার দেওয়ার ট্রাই করছে। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা আমাদের ওই কোর্সটা করতে চান, আমাকে নক করতে পারেন। আমি অলরেডি ভাইয়ার হচ্ছে যে মেল, ভাইয়ার হচ্ছে ফেসবুক পেজ, ভাইয়ার সব কিছু আমি প্রোভাইড করছি গ্রুপে। এছাড়াও আমাদেরকে পার্সোনালি হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে নক করলে বা আমাকে নক করলে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর কি সবগুলো ইনফরমেশনই। তো যারা যারা আগ্রহী আছেন আপনারা নক দিতে পারেন। আমরা খুব এই মাসের মধ্যে আমরা শুরু করবো আর কি। এছাড়া হচ্ছে ভাইয়া একটা জিনিস তো বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে যে আমরা এটা ঢাকায় করতেছি। যারা হয়তো চিটাং আছেন আর কি বা চিটাং ইউনিভার্সিটি ওদিকে আছেন, আমরা এটা এই মাসের লাস্টেই বা হচ্ছে পরের মাসের ফার্স্ট উইকে আর কি আমরা এটা শুরু করবো আর কি। তো আমাদের চিটাং ইউনিভার্সিটি ওইদিকেও একটা আমাদের কোর্স করানো হবে। তো যারা ওদিকে থাকবেন তখন আপনারা অলওয়েজ ইনভাইটেড আমার সাথে কাজ করার জন্য বা শেখার জন্য। যে কোনো প্রয়োজন হচ্ছে আপনারা ড্রোনের ব্যাপারে বা জিআইএস এর ব্যাপারে আমাকে বা নাজমুল ভাইকে নক দিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। ক্যামেরা অন করতে পারেন, আমি তাহলে ছবি নিয়ে নিলাম আপনাদের সবার সাথে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমাদের ডিজিআই প্রায় সকল ধরনের ড্রোন আছে। হ্যাঁ, আপনারা চাইলে সেল নিতে পারেন, কিনতে পারেন, অথবা হচ্ছে সার্ভিসের যদি আমাদের ইন থেকে কোনো সাপোর্ট লাগে বললেন, আমরা মার্কেট থেকে অ্যাজ এ ভাই হিসাবে মানে টাকার কোনো সম্পর্ক না। দেখেন আমরা আসলে এই কোর্সগুলো করাই জাস্ট নলেজ শেয়ারিং এর ক্ষেত্রে। হ্যাঁ, আমরা বাইরের দেশে অনেক কাজ করি, ফলে আমাদের আসলে ছোটখাটো কোর্সগুলো খেয়াল করি না বা এগুলো আমরা আসলে টাকার চিন্তাও করি না। আমরা চেষ্টা করি আমাদের নলেজ শেয়ারিং করা, কারণ আমরা 1 বছর 2 বছর পর দেশে বাইরে সবাই চলে যাব। সো তখন হয়তো এই কোর্সগুলো করাবো না, কিন্তু আমরা চেষ্টা করতেছি যে নলেজ শেয়ারিং এর যে ব্যাপারটা, যদি টাকা বাদ দিয়েও যদি আপনাদের সাথে আমরা কোনো কাজ করতে পারি আমরা ইনশাল্লাহ করবো, যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে। হ্যাঁ, যে কোনো বিষয়। ঠিক আছে ভাই, আপনি একটু স্ক্রিন অফ করলে তাহলে সবার হয়তো ছবিটা আসবে আর কি। ওকে, আমি অফ করে দিচ্ছি। আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিই, এটা অনেক বড় হয়ে না যাবে। ঠিক আছে, সমস্যা নাই, আমি অফ করে দিচ্ছি।